আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের সাথে আছে আমাদের একজন স্টুডেন্ট আমাদের সুমাইয়া অতি পরিচিত সুমাইয়া হক। আমরা তাকে হচ্ছে খুব ভালো করে চিনি। আপনাদের সাথে আজকে পরিচয় করার জন্য নিয়ে এসেছি। তো প্রথমত হচ্ছে সুমাইয়ার কাছে হচ্ছে আমরা জানতে চাবো তার সংক্ষিপ্ত পরিচয়, কোথা থেকে পড়াশোনা করেছে এবং তার সম্পর্কে যা হচ্ছে সংক্ষিপ্ত বলা বলা যায় সেটা হচ্ছে সুমাইয়া থেকে শুনে নেই শুরুতে। আসসালামু আলাইকুম সবাইকে। আমি সুমাইয়া হক। আমি হচ্ছে সম্মানিত ব্যাংক ২০২২ সাল ভিত্তিক কর্মসংস্থান ব্যাংকে সুপারিশপ্রাপ্ত এবং আমি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এ আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি। এই তো হচ্ছে আমার সংক্ষিপ্ত পরিচয়। আর ডিস্ট্রিক্ট? জি, ডিস্ট্রিক্ট হচ্ছে ময়মনসিংহ। হোম আচ্ছা, ডিস্ট্রিক্ট ময়মনসিংহের ময়মনসিংহ। মানুষজন জি। আপনাকে ময়মনসিংহের কেউ থাকলে অবশ্যই হচ্ছে সুমাইয়াকে কংগ্রেচুলেশন জানাতে ভুলবেন না। আর যেহেতু হচ্ছে সুমাইয়া ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির থেকে, সো আমরা জানি যে আমাদের আসলে প্রাইভেট ভার্সিটি থেকে আসলে ব্যাংক বা বিসিএস বা গভর্নমেন্ট জবের দিকে হচ্ছে টেন্ডেন্সি কম থাকে এবং হইতেছে অনেকে হয়তো প্রিপারেশনও নেয় না। তো সেই জায়গায় সুমাইয়ার জার্নিটা স্পেশাল। সো প্রাইভেট ভার্সিটি থেকে কিভাবে সে হইতেছে এসও 2022 ভিত্তিকে সে হচ্ছে ক্র্যাক করলো, এই জার্নিটা তার কাছে হচ্ছে জানবো। তো সবার আগে জানতে চাই যে গ্রাজুয়েশন কত সালে হলো, গ্রাজুয়েশনের পর থেকে আজকে পর্যন্ত যে জার্নিটা, একদম যে চাকরি পাওয়া পর্যন্ত যে জার্নিটা, সেইটা যদি একটু আমাদের একটু নিয়ে যেতে তুমি। মেইনলি আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হয় ২০২১ সালের নভেম্বরে দিকে। নভেম্বরে গ্র্যাজুয়েশন কমপ্লিট হওয়ার পর আমি এইচএসসি হ্যাঁ, জি, এইচএসসি এইচএসসি 16-তে না 17-তে? আমার তো ১৬ তে। 16। আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, প্লিজ। তো হচ্ছে আমার গ্রাজুয়েশন ১৭ তে আমি এডমিট হই আমার ইউনিভার্সিটিতে অ্যান্ড আমার ২১ সালে নভেম্বরে আমার গ্রাজুয়েশন কমপ্লিট হয়। মাঝখানে করোনার ফেজ ছিল আমাদের। তারপর হচ্ছে কি আমার হোল ভার্সিটি লাইফ থেকে বা আগের থেকেই আমি কোনোদিন কল্পনাও করি নাই আমি গভর্নমেন্ট জবে আসবো। মানে এই জিনিসটা আমার কল্পনাতেই ছিল না। আমি আমার ফার্স্ট সেমিস্টার থেকেই আমি মনে করেন রিসার্চ পেপার পড়তাম। আমার যে ফার্স্ট সেমিস্টার টিচার ছিলেন স্যার, উনি হচ্ছে উনি সব ছেলে-মেয়েদের রিসার্চ পেপার ধরায় দিত। উনি অনেক অ্যাডভান্স পড়াইতো। স্যার ১ সেমিস্টার পরই জাপান চলে যান পিএইচডির জন্য। বাট আমি হচ্ছে এরকম ছিল, আমি ফার্স্ট সেমিস্টার থেকেই রিসার্চ পেপার পড়তাম। আর পোলাপান কোডই করতে পারত না। সেখানে আমি পেপার পড়তাম। এটা পুরা ইউনিভার্সিটিতে ডিপার্টমেন্ট হেড পর্যন্ত চলে গেছে। আমাকে ডাকায়া, ডাকায়া স্যাররা আনতো। "দেখি তো তুমি কি পড়ো ফার্স্ট সেমিস্টারে?" তো আমার ১ম থেকেই ছিলাম রিসার্চার হবো, দেশের বাইরে চলে যাবো। আমি কোনদিনও এটা কল্পনা করিনি। দেন আস্তে, আস্তে হচ্ছে মানে আমার পার্সপেক্টিভ ধীরে, ধীরে চেঞ্জ হতে থাকলো সাবকন্সিয়াসলি, নট কনসিয়াসলি। আমি আমাদের অনেকগুলা হচ্ছে নন ডিপার্টমেন্টাল কোর্স করতে হয়। মনে করেন হচ্ছে ইকোনমিক করে মানুষ, হচ্ছে মার্কেটিং ম্যানেজমেন্ট, অনেক কোর্স। তো আমাদের তো ওপেন সোর্স, আমরা যেকোনো চাইলে করতে পারি। তো আমি হচ্ছে একটু সবসময় একটু ঘাটতেরা। মানুষ যেই ফ্লোতে যায় আমি এই ফ্লোতে যাবি না। উল্টা দিকে চলি। সবাই ইকোনমিক করছে। আমি আমি মানে সব ভার্সিটিতে প্রায় পাবলিকেও সবাই ইকো 1 ইকো 2 করে আমি যতটুকু জানি। বাট আমি মার্কেটিং ম্যানেজমেন্ট করছি। আমার দেখা গেছে আমি একমাত্র ইঞ্জিনিয়ারিং এ আর কেউ নাই। সব বিবিএ ইংলিশ। দেন আমি আইআর কোর্স করছি ইন্টারন্যাশনাল রিলেশন। কিন্তু হচ্ছে আমার কোর্সে কোনো সায়েন্স ফ্যাকাল্টির স্টুডেন্টই ছিল না। তো ওইখান থেকে মানে আমাকে উনি ঢাকা ইউনিভার্সিটির এক্সটার্নাল টিচার ছিলেন আইআর ডিপার্টমেন্টে। তো উনি ক্লাস নিতেন অ্যান্ড উনি অনেক উৎসাহ করতেন। "আরে তোমরা ফরেন ক্যাডার হবা, বিসিএস দিবা, হ্যান-ত্যান।" মানে প্রাইভেটে তো এসব চলে না। পোলাপান এগুলো পাত্তা দিত না। বাট স্যার আমাকে অনেক বেশি হচ্ছে এনকারেজ করতেন। কারণ স্যার তখন হচ্ছে ট্রাম্প নতুন নির্বাচিত হইছে। ১৯ সালে মনে হয়। আর ইউএস চায়না কনফ্লিক্ট চলতেছে। ওই যে ট্রেড ওয়ার যেটা। তো সেই সেখান থেকে আমাদের কোয়েশ্চেন আসছে and আমি লিখছি। অ্যান্ড স্যার আমার খাতা চেক করছেন, আমি হাইয়েস্ট পাইছিলাম। তো স্যার জিজ্ঞেস করছে, "তুমি কি ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট?" আমি বলছি, "সরি স্যার, আমি তো একটা ছোট মফস্বল শহর থেকে আসছি। আর ইংলিশ মিডিয়াম তো এখানে দূরের কথা। তো স্যার বলছে, "তুমি এখানে কিভাবে?" আমি কই, "স্যার ইটস আ লং স্টোরি।" আমি আসলে এটা এটা
কি বলবো স্যার, ভাগ্যের ক্রমে এখানে আসছি। তো স্যার আমাকে সবসময় এনকারেজ করতো যে, "আরে ফরেন ক্যাডার হওয়ার কোনো ব্যাপারই না। আমার ডিপার্টমেন্টে কত স্টুডেন্ট ফরেন ক্যাডার হচ্ছে। তোমরা অবশ্যই বিসিএস দিবা বা প্রাইভেট গভর্নমেন্ট জবে যাবা।" তো আমি স্যারের সাথে বলতাম, "না, না স্যার, আমি তো ইউএসএ যাবো বা আদার্স কান্ট্রিতে যাবো রিসার্চ করতে। এসবে নাই আমরা।" দেন আস্তে, আস্তে তো এগুলা গেল। গ্র্যাজুয়েশন কমপ্লিট করলাম। দেন হচ্ছে কমপ্লিট করার পরপরই বিভিন্ন জায়গায় এপ্লাই করতে থাকলাম। একটা প্রাইভেট ফার্মে জুনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে যোগদান করলাম। তো সেখানে যোগদান করার পর আমার ছিল বনানীতে। আমি থাকতাম রামপুরা। আমার অফিস বনানী। আমার সকাল ৭ টায় বের হইতে হইতো কারণ ২ ঘন্টার জ্যাম। ৯ টায় স্টার্ট হইতো। আরেকবার আসতে, আসতে রাতে ৯ টা বাজতো, ২ ঘন্টা জ্যাম। তো এরকম করে ১ মাস করার পর আমি ফিল করছি যে এটা তো লাইফ না। দ্যাটস ডাজন্ট লাইফ। অ্যান্ড হচ্ছে গিয়ে দেখা গেছে দেখা গেছে ভার্সিটিতে আমি যেমনে মন চাই আমার মতো কোড করতেছি। আমার স্টাইলে কোড করতেছি। ওইখানে তো উনারা যা চাপাইতেছে, উনাদের কথা শুনতে হইতেছে, যাই শুনতে হইতেছে, উনাদের একটা মানে ওখানে ডিগনিটি বলতে কিছু নাই। আপনি জাস্ট খাটতেছেন, মানে এটা হচ্ছে ব্লু কলার জবের মতো মনে হইতেছে যে আপনি জাস্ট খাটতেছেন, টাকা দিয়ে দিতেছে, শেষ। এখানে ডিল ডান। আমি এখানে যে একটা রেসপেক্ট, একটা ডিগনিটি, সমাজের যে একটা পার্সপেক্টিভ ওইটা পাইতেছি না। তো আর হচ্ছে একটা যে মানে শান্তি বা একটা নির্দিষ্ট টাইম টেবলের মাঝে একটা সুন্দর জীবন যাপন, সেটা আমি ভাবলাম যে ইন ফিউচার আমি এটা মেইনটেইন করতে একদমই পারবো না। তো আমি ওই মোমেন্টে কুইট করলাম। আর তখন হচ্ছে ৪৫তম বিসিএস এর হচ্ছে সার্কুলার চলমান। তো আমি তো কোনো আইডিয়া নাই। আমি জানিও না কেমনে এপ্লাই করতে হয়। আমি কোন রকম গাইডলাইন YouTube সার্চ-টার্চ করে এপ্লাই করছি। করে তারপর হচ্ছে চলে আসছি, ঢাকা থেকে ব্যাক করছি। ময়মনসিংহ চলে আসছি বাসায়। চলে এসে বললাম যে হচ্ছে আমি বিসিএস মানে দিতে। জব টব ছেড়ে দিয়ে হ্যাঁ, 44 হ্যাঁ, বিসিএস একদম। অ্যাপ্লাই করে জব ছেড়ে দিয়ে ময়মনসিংহে চলে হ্যাঁ, গেছেন। হ্যাঁ। চলে আসছি। আচ্ছা, অ্যান্ড হচ্ছে আচ্ছা। অফিস থেকে বলতেছে, "ইটস আ ব্যাড ডিসিশন। তুমি লাইফে আর কোনো সেকেন্ড চান্স পাবা না। একটা জব পাওয়া এখন মার্কেটে কত কঠিন তুমি জানো?" অফিস থেকে এগুলো বলতেছে। আমি বলছি, "না, আমি রিজাইন করব। এটা আমার ফাইনাল ডিসিশন।" মানে সবাই তারপর হচ্ছে আপনার ঢাকা শহরে আসে প্রিপারেশন নেওয়ার জন্য। তো সুহা হচ্ছে প্রিপারেশন নেওয়ার জন্য ঢাকার ভিতরে ছিল, সে বাইরে চলে গেল এবং তার একটা স্টেবল জব ছেড়েই চলে গেল। হ্যাঁ, আচ্ছা সুহা জি। প্লিজ কন্টিনিউ। হুম। দেন বাসায় আসছি। বাসা থেকেও ডিসকারেজ করছে যে, "তুমি জব ছেড়ে দিয়ে চলে আসছো কেন? তোমার বাবা তো ডিক্লেয়ার করছে যে আমার বাবা ডিক্লেয়ার করছে যে গ্র্যাজুয়েশনের পর ১ পায়ও দেওয়া হবে না। ১ পায়ও না।" আর সবসময় বলছে যে আমি টাকার শ্রাদ্ধ করতেছি। বাসায় যখনই আসতাম বলতো টাকার শ্রাদ্ধ হচ্ছে। তো যখন গ্র্যাজুয়েশন কমপ্লিট হচ্ছে, উনি মানে আমার বাবা এমন যে একবার মুখে যা বলবে ওইটাই সলিড। উনি নড়বে না। মানে কেউ নড়াইতে পারবে না। তো উনি বলছে ১ পায়ও দেওয়া হবে না। উনি ১ পায়ও দেয় নাই। মানে উনি উনার জায়গায় ঠিক ছিল। তো বাসা থেকেও সবাই নারাজ। "তোমার পিছনে এখন লাখ, লাখ টাকা খরচ করা হইছে। এখন তুমি এসব কি ভীমরতি? তোমাদেরকে তো আগেই বলছিলাম যে তুমি গভর্নমেন্টে যাও। তাহলে তো আর এত কাহিনী করা লাগতো না। গভর্নমেন্ট জবের জন্য তো এত কাহিনীর দরকার নাই। তুমি কেনই বা পড়লা?" অ্যান্ড ডিপার্টমেন্টের হ্যাঁ, সবাই হাসাহাসি করতো যখন আমি ভার্সিটিতে যাইতাম। মামাসহ ডিপার্টমেন্টে। যে, "কি গভর্নমেন্ট জবে? তুমি আবার এই ভার্সিটি থেকে পরে গভর্নমেন্ট জবে যাও?" অ্যান্ড আমার ডিপার্টমেন্টের যে হেড, এখন ম্যাম, উনি আমাকে অনেক আদর করতো। আমি আমার টিচারদের অনেক ফেভারিট ছিলাম। আমার সিজিপিএ এত হাই না, বাট আমি ম্যামদের অনেক ফেভারিট স্টুডেন্ট ছিলাম। আমার যে ডিপার্টমেন্টের হেড ম্যাম, উনি আমার কাছ থেকে নিজে চায়া আমার ফোন নাম্বার নিছে যে, "দেখো সুমাইয়া, তোমার সাথে আমি কাজ করতে চাই রিসার্চ পেপারে। তুমি যদি মনে করো যে তুমি তোমার জব প্রিপারেশন থেকে কুইট করবা, এনি টাইম তুমি আমারে ফোন দিবা। আমি তোমার সাথে পেপারে কাজ করব।" আ তো হচ্ছে আমি বলছি, "ওকে ম্যাম।" আমি বলে চলে আসছি। এখন আমার অবস্থা হচ্ছে, আমি হচ্ছে টাইটানিকের আর্কিটেক্ট একটা ছিল। টাইটানিক সবাই দেখছে। ওই টাইটানিক যখন ডুবে যায় তখন ওই যে টাইটানিক ডিজাইন করছে নেভাল আর্কিটেক্ট, ভাইয়া বলতে পারে, ভাইয়ার সেম ডিপার্টমেন্ট থেকে বিলং করে। তো উনি কিন্তু আহ অনেক ওভার কনফিডেন্ট ছিল যে টাইটানিক ডুববে না। অ্যান্ড হচ্ছে ২ টা মাত্র নৌকা ছিল। উনি বলে, "আরে নৌকারই তো দরকার নাই। তাও ২ টা সিটেই বেশি।" তো উনি কিন্তু নৌকাতে উঠে না।
ওনাকে অনেক ফোর্স করা হয়। উনি বলে, "ইটস মাই ডিসিশন। আমার ওর্স ডিসিশনের জন্য আজকে টাইটানিক ডুবতেছে। তাহলে আমি এটা" মানে উনি খুব এনজয় করে সিনটা যে টাইটানিক ডুবে যাচ্ছে। তার অহংকার ডুবে যাচ্ছে। তো আমি হচ্ছে এরকম টাইপ পারসন যে আমি যদি একটা ডিসিশন নেই, এটা যেটা ওর্স্ট ও হয়, মনে করো আমি মইরা যাবো, তাও আমি এখানে দাঁড়ায় থাকবো। আমি মানে ওই জায়গা থেকে বেক করব না। আমি এটা শেষ দেখে দেন ব্যাক। শেষ দেখে তো শেষ। আমি শেষ হয়ে গেলাম। আমি লাইফের অল ডিসিশনে যে আমি ডিসিশন যেটাই নেই আমি এটা স্থির। মানে আমি কোন এটা কোন শেষ দেখতে চাই। ডিসিশনে কোন ডিসিশনে ডুবা শুরু হইলো, মানে প্রথম ডুবটা কোন জায়গায় হলো? ১ম ডুবটা হইলো হচ্ছে ওই আমার মনে হয় হচ্ছে আমার গভর্নমেন্ট জব আমার জব ছেড়ে দেওয়া অ্যান্ড গভর্নমেন্ট জবে আসা ডিসিশনটাকে আমাকে আমার ডুবা মনে হইতেছিল। কারণ আমি কোন সাকসেস পাইতেছিলাম না। আমার ফার্স্ট প্রথমে ভুল হচ্ছে ডিসিশন 44 এ অ্যাপ্লাই করলা। 44 মানে হ্যাঁ, হ্যাঁ। প্রথম ফেল কোনটা ছিল? 44 প্রিলি। ১ম ফেইল ছিল, হ্যাঁ, 44 পিলে। আমি তো কোনো গভর্নমেন্ট জব সম্পর্কে আইডিয়া নাই। মন্ত্রণালয় আছে, ব্যাংক আছে, কি আছে আমি কিচ্ছু জানি না। এনএসআই দুদক আছে, আমি কিছুই জানি না আসলে। আমি যখন এপ্লাই করি তখন তো হচ্ছে বাংলাদেশ ব্যাংকেও সার্কুলার অনেক চলতেছিল। মনে করেন অফিসার জেনারেল, সিনিয়র অফিসার, এডি প্রচুর। আমি এগুলো সম্পর্কে আইডিয়াই নেই। আমি মনে করেন জাস্ট হচ্ছে দিলাম পিলিতে ১৮০ টা দাগাইছি গিয়ে ২০০ টাতে। মানে আমার তো আইডিয়া নাই। নেগেটিভ মার্ক কি, ঘোড়ার ডিম আমি কিচ্ছু জানি না। আমি জাস্ট একটা ডাইজেস্ট কিনছি। ২ মাসে আমি ডাইজেস্টটা পুরা দমে পড়ছি জান দিয়া। মানে এত চিল্লায়, চিল্লায় পড়তাম আমার আশেপাশের বাড়িওয়ালারা মনে করেন হচ্ছে গিয়ে অশান্তি হয়ে গেছিল আমার পড়ার কারণে। যে মানে তারপর যখন ফেল করছি তখন চিল্লায়, চিল্লায় কাঁদছিও। পরে তো হচ্ছে তো ৪৪ ফেল করার পর আমার টনক নড়ছে যে I have no idea আর আমার তো মনে করেন গাইডলাইন দেওয়ার মতো কোনো সিনিয়র জুনিয়র কিচ্ছু নাই। আমার ভার্সিটিতে মনে করেন হচ্ছে মাইক মারলেও পাওয়া যাবে না। গভর্নমেন্ট জব প্রিপারেশন নিতেছে। সত্যি কথা যেটা। তো হচ্ছে আমি ৪৪ ফেইল করার পর কি হলো? আমি একটা ভাইয়াকে নক দিলাম। আমি তো উত্তর উন্মেষে কোচিং করতাম মতিঝিল ব্রাঞ্চে আমার ইউনিভার্সিটির ক্ষেত্রে। তো উন্মেষে পড়াইতো এক ভাইয়া, উনি বুয়েটের ছিলেন। তো ভাইয়াকে আমি নক দিছি, উনি আমার ফেসবুক ফ্রেন্ড ছিল যে ভাইয়া তখন একটা নিউ ব্যাচ বিসিএস ক্যাডার হইছে এন্ড ভাইয়াদের ব্যাচ। হচ্ছে তো বুয়েটের জয় জয়কার তখন। বুয়েটের থেকে টপ 10 এ ম্যাক্স। তো হচ্ছে সবাই ধরতে গেলে টপ 10 এ সবাই বুয়েট। তো হচ্ছে আমি বললাম, "ভাইয়া আপনাদের ব্যাচের তো অনেকেই" ভাইয়া হচ্ছে একটা ইউনিভার্সিটি মানে বিশ্বের সবচেয়ে রিনড মানে ফার্স্ট, সেকেন্ড এরকম একটা ইউনিভার্সিটিতে পিএইচডি করতে গেছে। মানে বিশ্বের ফার্স্ট, সেকেন্ড। তো হচ্ছে ভাইয়াকে আমি করছি, "ভাইয়া আপনাদের ব্যাচের তো অনেকেই মানে অনেক ভালো রেজাল্ট করছে। টপ 10 এ আছে। তো আপনার কোনো এক ফ্রেন্ডকে যদি বলতেন যে আমাকে একটু গাইডলাইন দিতে।" তো ভাইয়া হচ্ছে একটু মুচকি হাসলো। মানে আমি জানি না মানুষ আমার চেহারা দেখে জাজ করে কেন জানি। মানুষ মনে করে কি আমি মনে হয় মানুষ পটাইতে ছেলে পটাইতে উনাকে নক দিছি একটা বিসিএস ক্যাডার ভাই পটাইতে পারলেই হলো। উনার এক্সপ্রেশনটা এবং কথার ধরনটা এমন ছিল। আমি জানি না আমার চেহারায় মানে এরকম লেখা থাকে। মানুষ আমারে দেখলেই এরকম জাজ করে ফেলায়। তো আমি কি মনে হচ্ছে বলতেছে, "আচ্ছা।" উনি হাসাহাসি করে বলল, "তোমার কি মেয়ে হইলেই হবে?" আমি বলছি, "ভাইয়া একটা মানুষ হইলেই হইছে। এটা মেয়ে হোক আর ছেলে হোক। it doesn't matter আ মানে it doesn't matter for me তো আপনি একজনকে দিয়ে দেন। একজনের হইলেই হইছে।" তো উনি একটা আপুকে আমাকে রিকমেন্ড করছে। উনার একদম উনার ডিপার্টমেন্টের উনার ক্লাসমেট। আমি বলছি, "ওকে ভাইয়া সমস্যা নেই।" তো আপুর সাথে আমাকে পরিচয় করায় দিল। আপুরে আমি অনেক বলছি যে, "আপু আমার তো এই সিচুয়েশন সবকিছু বললাম। আমাকে একটু গাইডলাইন দেন। আমি তো কোন আগামাথা খুঁজে পাইতেছি না। কি ধরবো, কি ছাড়বো আমি তো বুঝতেছি না।" তো আপু আমারে ফোন দিয়া অনেক কাহিনী বলল, অনেক গল্প বলল, সবই বলল। কিন্তু মোরাল অফ দ্যা স্টোরি যেটা মেইন জিনিস সেটা বলল না। আপু এটা জাহির করতেছে যে উনি মানে বাই বর্ন হচ্ছে গিয়ে অনেক বেশি আ ট্যালেন্টেড। উনি ট্যালেন্টেড ঠেলাই হচ্ছে গিয়ে মনে করেন হচ্ছে বিসিএস ক্যাডার হয়ে গেছে, এডি হয়ে গেছে, সব হয়ে গেছে। উনার পজিশন হচ্ছে টপ 10 এ ছিল। পজিশন না বলি, পজিশন বললে চিন্না ফেলবেন। তো হচ্ছে আ তো কি হলো আপুকে তো আমি ব্লাইন্ডলি ফলো করতেছি মনে করেন। আরে ভাই বলছে। আর নিজেরে মনে করেন অনেক লো ফিল করতেছি যে উনি তো বাই বোন ট্যালেন্টেড। বুয়েটে পড়ছে, আমি তো প্রাইভেটের স্টুডেন্ট। দেন হচ্ছে গিয়ে ওরা আসলেই ওদের সাথে আমার কম্পিটিশন চলে না। ওদেরকে আমি মরলেও টাচ করতে পারব না। আপুর ইয়াতে আমার এটা মানে মাথায় গেঁথে গেছে। আপুকে বলতাম, "আপু ইংলিশ ফোকাস কেমনে পারেন?" বলে কি, "এমনিই পারি।"
আমি বলবো, আপু আপনি কি লিখে লিখে পড়েন না, বা হচ্ছে না শুধু বই পড়েন? আমি কি একটা সেট বই কিনা জাস্ট রিডিং মারি। তো এমনি এমনি আপুকে ফলো করতেছি। হঠাৎ একদিন আপু আমার ফ্রেন্ড লিস্টেও আছে। ফেসবুকে দেখলাম আপু একটা ছবি দিছে। এটা আমি একদিন বলছিলাম মনে হয়, মেন্টর আড্ডা হয়েছিল আমাদের। ভাই সব ভাই ছিল। রাতে ২টা পর্যন্ত আমরা মেন্টর আড্ডা করতেছিলাম। পরে আমাদের জিসান ভাই দৌড়ান দিছে আমরা গিবত করতেছি বলে। তো হচ্ছে তো ওইখানে আপু আপুর হাতের নেইল মার্কার দিয়ে নেইল পেইন্ট করছে। করে খাতার উপর ছবি দিছে। আমি দেখি, আমি তো ওনার নেইল পেইন্ট দেখি না, ওনার খাতা দেখছি। খাতাটা পুরা হচ্ছে লিখায় ভরা। একটা পেজে প্রতিটা সাবজেক্ট লিখা। মানে করেন বাংলা বলেন, জিকে বলেন, ইংলিশ বলেন সব আছে। উনি আমাকে বলছে উনি জীবনে লিখে না, উনি লিখে পড়ে না, উনার পড়তেই হয় না। তাহলে এসব কি? এটা দেখার পর আমার মানে মানুষের উপর বিশ্বাস উঠে গেছে। তারপর কি হইলো, আমি ওই বিসিএস ব্যাচের ফার্স্ট হইছে, ফার্স্ট টু 10th প্রতিটা মানুষের সাথে আমি কনট্যাক্ট করছি। ইন পারসন বা মেসেজে। সবাইকে রিচ করছি। তো মেক্সিমাম মানুষই একই টাইপের ছিল। এর মাঝে ফার্স্ট যে আপুটা ছিল উনি হচ্ছে মানে ওই যে বিভিন্ন কোচিং এ মনে করেন ডাকে না? যে আপনি স্পিচ দিবে, উনি ফার্স্ট হইছে, উনি এততম, এসে হচ্ছে তোমাদের একটা গাইডলাইন দিবে। ওই কতগুলো কোচিং এ দেখা হইছে ২ জনের সাথে। আর হচ্ছে বাকিদেরকে আমি নক করছি। সবার ওভারঅল এটাই। এক 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 সেট জর্জ কিনা ভালো পড়তে থাকো হয়ে যাবে। এসব ছিল। তো হচ্ছে যে ফার্স্ট হইছে উনিও তেমন এরকমই মানে তো আমি আর কি বলবো? তো আমি ৪৫ এর জন্য একলা, একলাই প্রিপারেশন নিলাম। বই যে কিনবো এটারও আমার ছিল না। বই কেনারও টাকা নাই। আমি যা পারছি এদিক সেদিক থেকে মানে কোন রকম ওই যে আমার ডাইজেস্ট আর হচ্ছে মনে করুন অগ্রদূত একটা বই নিছিলাম। এই ২ টা বই নিয়ে আমি পড়া শুরু করছি। আচ্ছা ৪৫ দিই। ৪৫ দিছি, ৪৫ এও ডাইল। ৪৫ এও ফেইল করছি। এখন ৪৫ এ ফেইল করার পর আমার মাথা টোটালি খারাপ হয়ে গেছে। যে এখন আমি কি করব? আমার হচ্ছে মনে করেন মানে ১ টা বছর ১.৫ টা বছর নষ্ট পুরা। এটা জাস্ট ওয়েস্ট। কারণ আমি মানে গাইডলাইন এই পাইতেছি না। সময়টাতে আমি একটু ইন্টারাপ্ট করি, এই সময়টাতে বিসিএস ছাড়া আর কোনো জায়গায় পরীক্ষা দেওয়া হয় নাই? না। 44, 45 ১.৫ বছরে আর কোনো হ্যাঁ। পরীক্ষা দেওয়া হয় না। আচ্ছা, পরীক্ষা এরপরে দেওয়া কি? হয়নি। আমি কিছুই জানি না। বললাম না আমি তো বাংলাদেশের মানে সরকারি চাকরি মানে বিসিএস আর কিছু জানি না। দেন হঠাৎ করে আমার একজন কাজিনের হাসব্যান্ড হচ্ছে গিয়ে বাংলাদেশ ব্যাংকের এডি হইছিল। উনি এখন মনে হয় ডিডি। তো আমার হচ্ছে বাংলাদেশের ব্যাংকে এডিও তো একটা সরকারি চাকরি। এটার সার্কুলার হইছে। আমি এপ্লাই করি। তো এপ্লাই করলাম। করার পর এখন প্রিপারেশন কোত্থেকে নিব? ওরা তো সব ব্রিলিয়ান্ট। আমি তো জানি না। তখন আমি খুঁজতেছি YouTube এ সার্চ দিছি যে বাংলাদেশ ব্যাংকের এডি প্রিপারেশন। তখন আসলো মাহিন ভাইয়ের ভিডিও। তো আমি মাহিন ভাইয়ের ভিডিওটা দেখলাম, ফুল দেখলাম। দেখার পর আমি মাহিন ভাইরে ফেসবুকে নক করলাম। আমি যেহেতু মাহিন ভাই চিনি না কিছু। তো মাহিন ভাইয়ের ফেসবুকে নক করলাম। নক করার পর মাহিন ভাই বলল যে আমরা তো তখন ভিক্টরস এর ১ম জন্ম হইছে। মানে ভিক্টরস জাস্ট বর্ন। তো আমরা ১ম ব্যাচ একদম ভিক্টরস এর ১ নাম্বার ব্যাচই আমরা। তো ভাইয়া বলছে আমরা তো কোর্স লঞ্চ করতেছি। তো তুমি যদি অ্যাডমিট হও তাহলে আমরা পড়াইতে গাইডলাইন দিব। দেন আমরা সবকিছু করব। তো আমি ভাইয়ার কাছে বলছি, "আচ্ছা ভাইয়া আমাকে কয়দিন সময় দেন। আমি তো মানে আমাদের এলাকায় টিউশনও পাওয়া যায় না। টিউশন আমি মাথায় বাড়ি মারলেও পাবো না।" তখন বাবাকে বলছি যে হচ্ছে, "আমার তো একটা অ্যামাউন্ট লাগবে এরকম। তো তুমি যদি দিতে পারো।" তো বলল, "আচ্ছা ঠিক আছে।" তো ১০ দিন চইলা গেছে। আচ্ছা ঠিক আছেই আছে। ১০ দিন পর আমি অনেক চিন্তা গেছি। আমি বলছি, "আমি তোমার কাছে তো ৳২০,০০০ চাই নাই, ৳২,০০০ চাইছি। তো তুমি ২,০০০ ছিল, ভাই আমাকে ৳১৫০০ আমাকে ৳৫ ভাই ৳৫০০ ভাইয়া করছে। তোমার যদি প্রবলেম তুমি ৳১৫০০ দিয়েই ভর্তি হও।" ৳৫০০ ভাইয়া নিজ তরফ থেকে আমাকে করছে। তো আমি বলছি, "আমি তোর কাছে ৳১৫,০০০ চাই নাই, ৳১৫০০ চাইছি।" দেন তারপর দিল। তো ওই ৳১৫০০ দিয়ে আমি ভিক্টরসে আ এ ব্যাংক কোর্সে ভর্তি হইলাম। অ্যান্ড বিলিভ করবেন না তখন আমার কাছে কোনো ম্যাটেরিয়ালস ওই যে খায়রুল অ্যাডভান্স বই নাই। আমি তো এডি পরীক্ষা দিছি যে উইথআউট খায়রুল অ্যাডভান্স বই, আদার্স বই কিচ্ছু বই নাই। আমি ওই যে আপনারা পিডিএফ দিতেন, আমার একটা প্রবলেম আছে। আমি কিন্তু রাতে ক্লাস করতে পারি না। আমি রাত জাগতে পারি না। আমার সিভিয়ার মাইগ্রেন।
আমি সন্ধ্যার পর পড়তে পারি না। যে মানে সূর্য চলে গেলে আমিও চলে যাই। জিনিসটা এমন। আমার কি হতো, আমি হচ্ছে গিয়ে ভিডিও ক্লাসে বেশি করতাম। সব করছি, ভিডিও ক্লাস বেশি করছি। কারণ আমার ফেস টু ফেস ক্লাস করার মতো আমার মানে বডি স্ট্যাবিলিটি নাই। মাথা আমার কুলায় না। তো এটা হয়তো তো আচ্ছা কিরকম করছি। তো এখানে দেখছি ও মা, এনে ভাই আমি যে মানুষের সাথে কথা বলছিলাম এদের মাঝে তো এদের কোনো মিলই নাই। মানে ভাইরা একদম হচ্ছে কেমনে পড়ছে কি পড়ছে একদম খাতা মিল্লা দিছে। মানে মানে মাহিন ভাই আছে কেমনে তারা নিজেরা কিভাবে পড়ছে একদম খুলে বলে দিছে যে আমরা এমনি এমনি এইখান থেকে এখান থেকে পড়ছি। মানে ভাইয়েরা হচ্ছে জাস্ট হচ্ছে হয়ে গেছে আর অবাক হয়ে গেছে। এক হচ্ছে আমাদের আজমাইন ভাই আছে, উনি তো হচ্ছে গিয়ে প্রতিটা টপিক প্রতিটা সাবজেক্টে নোট করা পাবলিক। মানে উনি তো পুরো নোট, ওনার নোটে ছবি তুলে ডাইরেক্ট আমাদের পড়াইতো আজমাইন ভাই। দেন মাহিন ভাইয়ের তো মনে করেন বাজারে কোনো এমন কোনো বই নেই যেটা মাহিন ভাইয়ের কাছে নাই। মানে বাজারের প্রতিটা পাবলিকেশনের প্রতিটা সাবজেক্টের বই আছে। পরে হচ্ছে গিয়ে দেখা গেছে যে উনারা একদম মেলে ধরছে যে আমরা, তখন আমার বিলিভ হয়েছে আসলে পরিশ্রম করতে হয়। এই যে এটা ফেক ট্যালেন্ট বা আমার ট্যালেন্ট আছে ট্যালেন্টের বলে আমি চলে গেছি, এমন কিচ্ছু নাই। মাহিন ভাইরা আমাদের বিলিভ করাইছে যে তুমি যদি পরিশ্রম করো, তুমি যদি হচ্ছে এফোর্ট দেও, তুমি জাহান্নাম থেকে আসো না কেন, ইউ ইউ উইল বি সাকসেসফুল। এন্ড হচ্ছে এটাও বলছে যে এইখানে মানে আমাদের বাংলাদেশের যে জব মার্কেটটা গভর্নমেন্ট জব মার্কেট, সেখানে তুমি হার্ভার্ড থেকে আসো, অক্সফোর্ড থেকে আসো, বা তুমি ডিগ্রি থেকে আসো, তোমার লেভেলটা জিরো। সবার লেভেল এখানে জিরো। এখানে তো সবাই এখানে জিরো। তুই কেউ যদি মহানও হয়, তার আগে মনে করতে হবে যে আমার লেভেলটা জিরো, আমি জিরো থেকে শুরু করব। তুমি যদি একটু বেশি ওভার কনফিডেন্ট হয়ে যাও, মানে আমি ম্যাথে ওভার কনফিডেন্স ছিলাম, আমি অনেক বাস খাইছি এটা নিয়ে। মানে তুমি যদি একটু কোনো সাবজেক্টে ওভার কনফিডেন্ট হয়ে যাও, কারণ আমি ম্যাথ অলিম্পিয়াডে পার্টিসিপেট নিতাম সবসময়। দেন আমার যখন লাস্ট ভার্সিটিতে লাস্ট ইয়ার ছিল, তখন আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে একটা উইমেন্স ম্যাথ অলিম্পিয়াড হয় পুরা হোল বাংলাদেশে। ওইখানে আমার 8th প্লেস ছিল। তো এইসব নিয়ে আমি খুব ওভার কনফিডেন্ট ছিলাম, মানে আমার তো ম্যাথই করা লাগবে না। কিন্তু আমি ওটা দিয়ে বাস খাইছি। জিনিসটা এমন, তুমি একটা জিনিস পারো বললা তুমি এটা পড়বাই না, টাচই করবা না, আরে তুমি পারবা, এমনি পারবা, এটা হয় না। মানে এখানে সবার লেভেল জিরো। আমি একটা কোচিং এ গেছিলাম, আমারে বলতেছে কি প্রাইভেটে, মানে এখানে আমাদের এরিয়াতে কি বেশিরভাগই হচ্ছে গিয়ে ন্যাশনাল ইউনিভার্সিটি স্টুডেন্ট কোচিং গুলাতে। আর একটু মেডিকেল আর মেডিকেলের পোলাপান বাকি বি পোলাপান আছে, এর খুব হালকা পাতলা। তো একটা কোচিং এ একজন টিচার এসে বলতেছে যে আরে পাবলিকের পোলাপানের সাথে কি তোমরা পারবা নাকি, ওরা তো হচ্ছে আগের থেকেই পড়ে আসছে জিকে টিকে সব, ওদের সাথে তো কম্পিটিশনই নাই। মানে সব সব জায়গায় হচ্ছে এরকম একটা টেন্ডেন্সি। বাট এখানে একদম জিনিসটা একদম আমি ফ্লিপ দেখছি। যে ভাইরা নিজের স্টোরি বলতেছে যে আমার তো 4 বছর লাগছে হচ্ছে গিয়ে একটা ফার্স্ট জব নিতে, একটা ভালো জব পাইতে। আমার তো অনেক পড়া লাগছে। মানে মাহিন ভাইয়ের মতো পাবলিকের অনেক পড়া লাগছে। আমি কি জিনিস, মানে আমার তো আরো পড়া লাগবে। এই যে একটা অনেস্টি, এই অনেস্টি মনে করেন হচ্ছে আমি আর দুনিয়ার কোথাও পাইনি। এখানে আমার হচ্ছে ভিক্টোর্সের সাথে পর পর এতগুলা বছর থেকে যাওয়ার একটাই কারণ, দেয়ার হচ্ছে একদম ফ্রিকিং অনেস্ট, একদম হচ্ছে স্বচ্ছ। উনারা যা পড়ছে যেভাবে পড়ছে উনারা সেভাবে সার্ভ করে। আপনার কাজই হচ্ছে জাস্ট ভাইয়াদের ফলো করে, মানে পীর ভাইয়া বলে পীর মানা, পীর মানবেন, পীরে যা বলছে তাই দেন, পীরের মতো পড়বেন। 100%। আমাকে যেইও জিজ্ঞেস করছে, আমি বলছি যে ভাইদের কি পড়ায় দেখো, জাস্ট ভাইদের ফলো করো, 100% একটা না একটা জব হবেই। এটা একদম অ্যাসিওর। যেটা মনে করেন আর কোনো প্ল্যাটফর্ম পাওয়া আসলে আমি পাই নাই। তো হচ্ছে আমি দেন হচ্ছে প্রথম এডি এক্সামে আমি ফেল করছি। আমার মানে এডিতে হয় না, এসও তো আমি এপ্লাই করি নাই তখন। তো ভাইয়ারা অনেক কষ্ট 21 পেয়েছিল। ভিত্তিক, হ্যাঁ, 21 21 সাল ভিত্তিক। ভিত্তিক। হুম 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 হুম। আচ্ছা হ্যাঁ, সুহা তো হইতেছে মানে এডি আমাদের এমন স্টুডেন্ট, মানে আমাদের আমি যদি হ্যাঁ। র্যাঙ্কিং করি যে টপ 3 স্টুডেন্টস যারা যে হচ্ছে আমার বেশি জ্বালাইছে, সুহা হচ্ছে টপ 3 ভিতর থাকবে, ইফ নট দ্য ফার্স্ট। আমি আচ্ছা সবাইরে জ্বালাইছি। মানে এমন কোনো ভাই নাই আ- অত্যাচার, মানে কোনো মেন্টর সেশন আর সুহা বা কোনো মানে গেস্ট সেশন।
পুরো যে বিষয়গুলো বললো মানে ও হইতেছে শুরুর দিকে এমন কোশ্চেন করতো আমি আকাশ থেকে করতাম মানে এই কি হচ্ছে বাংলাদেশে বসবাস করে মানে বাংলাদেশের মানে জব সেক্টর তো পরের কথা মানে বাংলাদেশে কি চলতেছে এই জিনিসগুলাই ওর হচ্ছে হলো অনেক বেশি মানে একদম হচ্ছে বেসিক এর সমস্যা ছিল। বাংলাদেশে হচ্ছে সরকারি ব্যবস্থা যেভাবে রান করে বা চাকরি পরীক্ষা যেভাবে দেয় এই চাকরির পরীক্ষা যে ও দিবে, হ্যাঁ, এই জিনিসগুলো আমার প্রথম প্রথম কোশ্চেন গুলো খুবই ওয়ার টাইপের ছিল। তো পরে আমি হইতেছে মনে হয় খুবই aware ছিল। হ্যাঁ এরপরে হচ্ছে ওই প্রথম যে সিজনটা ওই সিজনের পরে ও ইয়াতো দিতে পারলো না, একুশাল ভিত্তিক একটা তো অ্যাপ্লাই করা ছিল না আর বাংলাদেশ হুম। ব্যাংকে যেটা ওটা তো হয় নাই। তো সব মিলে আর কি ও খুব হচ্ছে আমার কাছে চাকরি করছে অনুমোদন দিছিল। হ্যাঁ এরপরে কি হইলো মানে বাংলাদেশ ব্যাংকেও হইলো না, এরপরে কি হইলো? হ্যাঁ, তারপর হচ্ছে বাংলাদেশ ব্যাংকেও হলো না। বাসা থেকে তো আমার উপর পুরাই আমি তো মানে আনসাকসেস, আমার লাইফে সাকসেস কোনো স্টোরি নাই। মানে আমি আমার লাইফে কোনো জায়গায় সাকসেসফুল ছিলাম না। যেখানেই যাই না কেন, একে তো হচ্ছে গিয়ে হচ্ছে খালি স্টুডেন্ট টিচার পলিটিক্স, তারপর হচ্ছে গিয়ে বুলিং। কারণ আমি দেশের বাইরে, আমার ছোটবেলাতে দেশের বাইরে বড় হইছি। মানে ছোটবেলাটা দেশের বাইরে কাটছে। কারণ বাবা দেশের বাইরে জব করতেন। তো এখানে আসার পর অ্যাডজাস্টমেন্টেও অনেক আমার প্রবলেম হইছে। এখানে যে স্কুল কালচার, কলেজ কালচার, ভার্সিটি কালচার এগুলোও বুঝতাম না, যে এগুলো নিয়ে একদম ক্রেজ চলে, ফ্রিক চলে, আমি জানতাম না। আমার মানে আমি ফার্স্ট থেকেই উইয়ার্ড ছিলাম আসলে। আমি ভাবতাম আমি হার্ভার্ডে পড়বো। এনে মেডিকেলে না হলে আমি হার্ভার্ডে চলে যাবো। আমার এই স্বপ্নই ছিল। আমি পেপার কাটিং করতাম। এই চিটাগং এর এই আপু হার্ভার্ডে গেছে। এগুলো এসব করতাম। আমি ফার্স্ট এর থেকে একটু অন্যরকম ছিলাম। মানে হচ্ছে আনকনসিয়াস ছিলাম। এত সচেতন ছিলাম না আমার প্রথম দিকে। তো আমার কোনো সাকসেস স্টোরি নাই আসলে। টিল দ্যাট ডে। আমার কোনো সাকসেস স্টোরি নাই। বাবা-মা আমাকে নিয়ে কোনদিন হচ্ছে এত আশা ভরসা ছিল না। যে এই করবে, মেরা বেটা এ বানেগা। মানে মেরা বেটি ও বানেগা। মানে এরকম একটা ছিল না আমাকে নিয়ে। তো তারা বলছে হইছে, মেলা পড়ছো, অনেক সুন্দর পরীক্ষা দিছো, তোমার এটা কিছু হবে না, কোনোদিন হয়ও নাই, বাদ দাও। তখন তো আরো মানে মেন্টালিও প্রেশার পড়তেছিল, মেন্টালি মানে ফাইন্যান্সিয়ালি কোনোভাবেই হচ্ছে গিয়ে আমি সাপোর্ট পাচ্ছিলাম না। তো হচ্ছে গিয়ে তারপর ভাই বলল, মাহিন ভাই বলল যে তুমি তো 46 এ এপ্লাই করো, বিসিএস টাও তুমি ছাড়া দিও না। আমি বলছি ভাই, আমার বাসার থেকে তো বলছে বিয়া করো, পড়ালেখা বাদ দাও, এগুলা তোমার দিয়ে হবে না, কোনোদিন হয় নাই। তো আমি বললাম, "ভাই আমি তো ছাইড়া দিব ভাবতেছি। আমার পক্ষে সম্ভব না। কারণ আমি দেখতেছি আমার তো লেভেলই নাই এনে। আমার কোনো আইডিয়াই নেই।" তো ভাই বলল যে, "আ আমি আমি তোমাকে ফ্রিতে অ্যাক্সেস দিতেছি। তুমি জাস্ট পড়ো।" দেন মাহিন ভাই নিজ দায়িত্বে হচ্ছে আমি আমি বিসিএস এর কোর্স করছি পুরা ফ্রি। মানে প্রিলির কোর্স। যতগুলো ব্যাচ আছে প্রত্যেকগুলো ব্যাচে আমি আমি মনে হয় আমি এড ছিলাম 46 এর। সুয়া এমন ভাবে কান্নাটি শুরু করতো আমি আসলে মানে ওর কাছে টাকা চাবো বা নতুন কোর্সে ভর্তি হবো বলবো আমি ভাই তাইলে পরের কোর্সে তো আমার অ্যাড করে দে, কান্না থামানোর জন্য। হ্যাঁ, এত খারাপ লাগতো আমার। আর যেটা বললো ফ্যামিলি হুম, থেকেও একটা প্রেশার আছে, এটা সার্টেন সময়ের পরে মেয়েদেরকে ধরেই নেওয়া হয় যে আসলে চাকরি হুম। বাকরি করা দরকার নাই বা বিয়ে করো, এরকম একটা প্রেশার চলে আসে। হ্যাঁ এই মানে ইটস প্রেশারটা হচ্ছে আমার মনে হয় তো আমার মনে হয় আমি মইরা যাবো। মানে এর মানে কাউন্টডাউন শুরু হয়ে যায়। একটা বয়সের পর কাউন্টডাউন শুরু হয়ে যায়। যে এখন বিয়ে না করলে পরে তো জীবনে কেউ বিয়েও করবে না। চাকরি তো হইতেই আছে না। এইসব আর হচ্ছে গিয়ে পাপা কি পারি তো আমি না। এট লিস্ট যে টিকটক করে বেড়াবো, আমি পাপা কি পারি, বিয়ে হয়ে যাবে প্রিন্সেস, এমন তো আমি ছিলাম না। কারণ আমার বাবা লাইফে কোনোদিন হচ্ছে মানে হচ্ছে কি স্ট্রাগল কি জিনিস দেখা নাই। কারণ দাদা ছিল বিজনেসম্যান। ও কিন্তু এখন এই কারণে আমার বাবা খালি আমাদের ক্ষেত্রে হচ্ছে গিয়ে স্ট্রাগল করতে হবে। কিন্তু উনি নিজে কোনদিন স্ট্রাগল কি জিনিস দেখে নাই, বুঝছেন? তো হচ্ছে উনি আমাকে দিয়ে স্ট্রাগল করাইছে। উনার পার্টের স্ট্রাগলটা মনে হয় আমারে দিয়ে করাইছে। আমি জানি না। তো হচ্ছে একটা ভয়ংকর মানসিক প্রেশার ছিল। আমি বলতে পারবো, এটা বইলা বুঝানো সম্ভব না। তো আমি ভাইয়াদের তো আস্ক করতাম। প্রতিটা ভাইয়ারই আমার ছিল। যেমন প্রতিটা ভাইয়ের স্পিচ আমার মনে আছে। আমি আমি নিজে মানে কি বলবো? আমি ভাষা হারায় ফেলতেছি আসলে। ইমোশনাল হইলে ভাষা হারায় যায় না? তো হচ্ছে আমি তো একটু উইয়ার্ড ছিলাম। ১ম থেকে কেন আমার একজন হোম টিউটর ছিল। উনি আমাকে ১.৫ বছর পড়াইছে। তুষার বিশ্বাস স্যার। উনি আমার লাইফের টার্নিং পয়েন্ট। ক্লাস ৭ থেকে ৮ স্যার লাস্টের থেকে ৮ পর্যন্ত পড়াইছে। তো উনি উনি আমার মানে আমি যে এজ এ পার্সোনালিটি আমার ব্যক্তিত্বের পুরা চেঞ্জ উনি আনছে। উনি দেখেন বাল্মীকি একটা ওয়ার্ড আসলে উনি আমার পুরা রামায়ণ পড়াইতো।
মহাভারতের একটা ওয়ার্ড কোথাও পাইলে উনি পুরো আমারে মহাভারত পড়াইতো। উনি আমারে কোনো মনে করেন আমাদের যে ভয়েস চেঞ্জ গুলা এগুলো কিন্তু সব লিটারেচার থেকে ছিল। আমাদের যে 9-10 এর ভয়েস চেঞ্জ গুলা যে "পেনিক সিস্ট মি" এটার ভয়েস চেঞ্জ করো। এটা কিন্তু হচ্ছে ওই যে একটা শর্ট স্টোরি আছে যে লাঞ্চ অন এর হচ্ছে একটা ডায়ালগ "পেনিক সিস্ট মি" যখন রাইটারকে ওই লেডি এত খাবার অর্ডার করে এন্ড রাইটার তো গরিব থাকে, রাইটারের হাতে কোনো টাকা থাকে না। তখন রাইটারকে প্যানিক সিস্ট করে। তো আমি ক্লাস 7 থেকে মনে করেন বাংলা লিটারেচার, ইংলিশ লিটারেচার, দেন মনে করেন হচ্ছে গিয়ে হিন্দু পুরাণ, রোমান গ্রিক পুরাণ একদম সব সম্পর্কে আমার মনে করেন হোলিস্টিক আইডিয়া আইসা গেছে। তো আমার পার্সোনালিটি ছিল একটু বাকি ১০ টা বা ১০০ টা ছেলেমেয়ের থেকে একটু আলাদা। পরে হচ্ছে আমি আমি একটা weird হিসেবেই পরিচিত ছিলাম। আমি মিশতে পারতাম না। কারণ আমার তো কথাবার্তা বলেন, বলেন আমার মেন্টালিটি ঐরকম ছিল। তো যখন আমি ভিক্টোরসে আসলাম, তখন দেখলাম আমার মতো পাবলিক আছে। যেমন সামিউল আজম ভাই, উনি পুরা রোমান, গ্রিক পুরাণ সম্পর্কে ফুল আইডিয়া রাখে। দেন হচ্ছে আরো অনেকেই যেমন নাম্বার থিওরি। তো দেখলাম আমি তখন দেখলাম যে আমি উইয়ার্ড না। আসলে এই যে এরা যে সাকসেসফুল মানুষ আছে আমার সামনে, এরা অলরেডি আমার সাথে ওদের একটু হইলেও মিল আছে। তখন নিজের আমার আর নরমাল মনে হওয়া লাগলো। শুরু হইল যে ভিক্টোরস এসে যে আমি নরমাল, আমি উইয়ার্ড না। মানুষ জানে না দেইখা আমি বেশি জানি দেখে আমি উইয়ার্ড। আর মানুষ জানে না দেখে মানুষ নরমাল। এটাকে নরমালাইজেশন করা। আ এটা হচ্ছে আমি ভিক্টোরসে এসে আমার মনে করেন জাস্ট হচ্ছে প্রফেশনাল না, পার্সোনাল লাইফ এ হিউজ চেঞ্জ। যেমন একটা পর্যায়ে এমন অবস্থা হয়েছিল যে মাহিন ভাইকে আমি কান্নাকাটি করে ফোন দিছি যে, "মাহিন ভাই আমি তো প্রেশার আর নিতে পারতেছি না।" দেন মাহিন ভাই আমাকে একটা সুন্দর জিনিস শিখাইছে সেটা হচ্ছে সারেন্ডার। ভাইয়ের মনে আছে কিনা আমি জানি না। ভাই তখন বিবিএডি, ভাইয়ের অফিস টাইম, ভাইয়া লাঞ্চের টাইমে আমারে ফোন দিয়ে বলছে যে, "সারেন্ডার করো, সারেন্ডার করা শিখো।" তখন আমি এই জিনিসটা যে শিখাইছে, তখন আমি নট অনলি মাই ফ্যামিলি, আমি আমার গডের কাছে যে মানে আমার আল্লাহর কাছে সারেন্ডার করা শুরু করলাম যে, "আল্লাহ আমার যত অ মানসিক বলো, যত ঝামেলা আছে, যত প্রবলেম আছে, আমি সব তোমার কাছে সারেন্ডার করছি।" যেদিন থেকে আমি সারেন্ডার করা শুরু করছি, আমার সেদিন থেকে আমার লাইফে সব মানে আস্তে ভালো হওয়া শুরু হইতেছে। মানে আমি যে সাকসেস পাইতেছি এমন না। বাট হচ্ছে আমার সারাউন্ডিং চেঞ্জ হয়ে যাচ্ছে। আর এটা হচ্ছে ওই যে মেনে ভাইয়ারা নেওয়ার বলতেছে মেনে নেওয়ার ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে আস্তে আস্তে। হ্যাঁ, মেনে নেওয়ার ক্ষমতা নট অনলি দ্যাট মনে করেন আল্লাহর থেকে মনে করেন হচ্ছে আপনার হচ্ছে খারাপ জিনিসগুলো আপনার লাইফ থেকে সরায় নিতেছে। খারাপ মা ফ্রেন্ড বলেন, যাই বলেন যেমন আমার অনেক ফ্রেন্ড ছিল। আমি সবার সাথে মনে করেন কুইট করে দিছি। মেয়ে ফ্রেন্ডের কথাই বলতেছি। আমার কারো সাথে কিন্তু কোনো যোগাযোগ নাই। একদম হাই প্রোফাইল আমি নাম না বলি। মানে উনারা হচ্ছে বড় প্রতিষ্ঠানের টিচার উনারা। পাবলিক ভার্সিটি, হ্যাঁ? তো তো হচ্ছে আমি আমার হা আমার ওদের সাথে সবার সাথে আমি কুইট করছি। অ্যান্ড আমি রিয়ালাইজ করতে পারছি যে উনারা সামনে দিয়ে জাস্ট হচ্ছে ফ্রেন্ডশিপ। বাট ভিতর দিয়ে কেউই হচ্ছে কারোর ভালো চায় না। অ্যান্ড হচ্ছে ওরা আপনা আপনি সরে গেছে। আমিও মানে সরায় ফেলার জন্য যে মানে হচ্ছে আমি এটা পারছি যে একটা মেন্টাল যে একটা স্ট্রেংথ ওইটা আল্লাহ আমাকে এরপর থেকে দিছে। অ্যান্ড হচ্ছে ভিক্টর একটা ভাই কামরুল ভাই বলছিল না কে সামিউল আজম ভাই বলছিল যে হচ্ছে যে আ তোমার সমমনাদের সাথে চলো। তোমার মনের সাথে যে মিল, তুমি মনে করো তোমার গভর্নমেন্ট জব প্রিপারেশন নিতেছো, তোমার মেন্টালিটি এমন, তুমি ওই স্ট্যান্ডার্ড ম্যাচ করে মানুষের সাথে চলো। অ্যান্ড আমি ভিক্টরসে এসে এরকম মানুষ প্রচুর পাইছি। আপনি বিশ্বাস করবেন না, নট অনলি দ্যাট আমাকে মানে ২-১ জন ভাইয়া, আপু মানে একদম বড় ভাই, ছোট বোনের মতো আমাকে গাইড করছে। যে ভাই এমনে পড়ো, এমনে পড়ো এবং অনেকভাবে সাহায্য করছে। বইলা বুঝাতে পারব না। যেমন হচ্ছে শুদ আ আ মানে অনেক ভাই মানে অনেক ভাইয়া, আপুরা হচ্ছে গিয়ে আমাকে নিজের থেকে বলছে যে, তোমার এই প্রবলেম হইতেছে তুমি এমনে পড়ো।" তাদের কোনো মনে করেন হচ্ছে তাদের কোনো ওয়ান্ট ছিল না বা কোনো কিছুর বিনিময়ে না। আমি অবাক হয়ে গেছি যে মানুষ উইথআউট এনি বিনিময় ছাড়া, কোনো ধরনের স্বার্থ ছাড়া এভাবে স্বার্থহীনভাবে মানুষ আমাকে গাইডলাইন করতেছে, আমাকে হেল্প করতেছে, আমার সাথে গ্রুপ করতেছে পড়ার জন্য, পড়াইতেছে আমাকে, বলতেছে, এমনে পড়ো।" মানে আ মেন্টালি আমাকে বুঝাইতেছে আমার সব সিচুয়েশন এ। এটা হচ্ছে গিয়ে ভিক্টোরসে না আসলে আমার পক্ষে সম্ভব ছিল না। আমি ভিক্টোরসে আমি খুঁজে না পাইলে আমি মনে করেন আমি লস্ট। আমার লাইফ এ একটা এত ভয়ংকর হইতো যে I can't imagine actually.
এটা ইমাজিন করা যায় না আসলে। মানে ডিস্ট্রয় হয়ে আচ্ছা, যেতাম। এগুলা এগুলা সবই আল্লাহর হচ্ছে পার্ট অফ প্ল্যান। মানে একটা মানুষ হুম, হুম। ইচ্ছা শক্তি আছে, একটা মানুষের হচ্ছে আগ্রহ আছে এবং হচ্ছে খাটার নিয়ত আছে এবং হচ্ছে সে খাটতেছে। তো আল্লাহ হচ্ছে ওভাবেই লাইফটা ইজি করে দিছে। এখন সুহা তোমার হইতেছে তাহলে এসও ওজি 21 ভিত্তিক কিছু ছিল না। এডিতে না, তুমি না, না। হইতেছে প্রিলি ফেল করলা। আমার এরপরে হচ্ছে 46 বললাম এ তো। হ্যাঁ, 46 হ্যাঁ। প্রিলির হচ্ছে হলো গিয়ে তোমার এড করে দিলাম যে 46 প্রিলি পড়ো। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। 46 প্রিলি তো মনে হয় পিছাইলো। মানে পিছাইলো মানে হুম, অনেক হুম, পিছাইলো। হুম, হুম। অনেক পিছাইছে। তো তোমার হচ্ছে টাইম গুলো হচ্ছে অনেক, মানে আমি বলবো যে বেশ চ্যালেঞ্জিং ছিল ওই সময়টা। প্লাস হচ্ছে যে বাসা মানে থেকে যে আমি প্রেশার। জেল খাটছি আসলে। মানে আমি জেল। আমি যেদিন থেকে ভিক্টোরসে আমি অ্যাডমিট হইছি, আমার কোনো সোশ্যাল মিডিয়া লাইফ নাই, সোশ্যাল লাইফ নাই। আমি হচ্ছে আমার বাসার ঠিক উল্টা পাশেই, মানে রাস্তা ক্রস করলে জয়নুল আবেদীন পার্ক। বুঝছেন? আমি আমি পার্কে একদিনও আমার মা যে আমারে কত গুতায় যায়। তো আমি হচ্ছে ফুলে গেছি, "একটু হাঁটতে যা।" আমি বসন্ত যায়, শীত যায়, গ্রীষ্ম আচ্ছা যায়। আচ্ছা, সুহা, তুমি কি এখনো জেলে আছো? কারণ হচ্ছে চারিদিকে অন্ধকার দেখতেছে আমি, বুঝছো? আমার হচ্ছে একটু প্রবলেম আছে। আমার লাইট ঘরে ঠিক আছে কিনা আমি জানি না। আমি লাইট জ্বালাই না। আমি হচ্ছে আমার মাইগ্রেনের প্রবলেম। মাই আমি গড। আমার সবসময় টেবিল ল্যাম্প দিয়ে পড়ি। আমি আচ্ছা, এই আলোটাই আমি সহ্য করতে পারি। এরপরে এরপরে কি 46 এর প্রিলি নাকি মাঝখানে কোনো পরীক্ষা হ্যাঁ, হইলো? হ্যাঁ। না, না, না। কোনো পরীক্ষাই নেই। আমি তো বাংলাদেশের কোনো পরীক্ষা চিনি না। আচ্ছা, আমি এরপরে হচ্ছে জব 46 চিনি। এর হ্যাঁ, প্রিলি। 46 এর প্রিলি প্রিলি দিলা। ফার্স্ট টাইমে আসলো না, সেকেন্ড হুম, টাইমে আসলো, এটা একটু বলো। সেকেন্ড টাইম আসলো। হ্যাঁ, সেকেন্ড টাইম আসলো। দেন হচ্ছে প্রথম গিয়ে 10,000 এ তারপর নাই, পরবর্তী 10,000 এ মনে হয় আসছে, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, পরবর্তী ১০,০০০ এ আসছে। তো হচ্ছে আমি যখন এটার আগের কাহিনী বলি। যখন ১ম ১০,০০০ এ আসলো না, আর আমি 46 নিয়ে অনেক বেশি হচ্ছে মানে অনেক বেশি আছিলাম। আমার পরীক্ষা অনেক ভালো হইছে। আমি তো আ যতটুক পাইছি আমি তো মানে ১২,০০০ টিকায় ১৫ আমারও যদি মনে করেন ১২,০০০ টিকায় তবুও আসতো। কারণ আমার একদম ১.৫ মার্কের জন্য আসে নাই। ভাইয়ারা সবাই বলছে তোমার আসবে, তোমার আসবে। মাহিন ভাই বলে, আজমাইন ভাই সবাই বলছে আসবে। আমার ১.৫ মার্কের জন্য আসে না, এত কম কেউ কল্পনাও করেনি। আমিও না। যখন আসলো না, মনে করেন হচ্ছে আমার দেয়ালে পিঠ ঠেকে গেছে। আমি আমার সব বই বস্তায় ভইরা ফেলছি। এখানেই কুইট। মনে করেন আমি বস্তায় ভরে ফেলছি আর আমার কোনো পড়ালেখা নাই। এই যে মাঝখানে পিরিয়ডটা যে 46 আসলো না 46 এর রেজাল্ট, এর মাঝে কোনো পড়াশোনাই নাই। মানে আমি জাস্ট 0। আমার যে একটা ভয়ংকর দিন গেছে এটা আমি বলতে পারব না। আমি জাস্ট গিভ আপ করে দিছি। আমি দেখছি আমি যখনই আমার দেয়ালে পিঠ থেকে গিভ আপ করে দেই, তখনই আল্লাহ আমার একটা নতুন দরজা খুলে দেয়। সবসময় এটা। তো হচ্ছে আমি একটা অদ্ভুত কাহিনী বলি। তো হচ্ছে আমার একটা নামাজ পড়ার সময় আমার একটা অভ্যাস আছে। মনে করেন এক দোয়া বারবার একটা দোয়াই করি। আল্লাহ আমার 46 বিসিএস এ তুমি ফরেন ক্যাডার বানায় দাও। আল্লাহ তুমি আমার 46 বিসিএস এ ফরেন ক্যাডার বানায় দাও। তো কি হইছে একদিন নভেম্বরে আমাদের রেজাল্ট হইছে। আমি নামাজ পড়তেছি, দুপুর জোহরের নামাজ। তখন আমি পড়তেছি, আমি দোয়া করতেছি। আমি তো এটা একদম বাই ন্যাচারাল এসে গেছে না মাসল মেমোরির মতো। যে আল্লাহ আমাকে 46 বিসিএস ফরেন ক্যাডার বানায় দাও। আমি মানে দোয়াটা করার সাথে, সাথে আমি কট খাইছি। কিরে 46 বিসিএস এর রেজাল্ট তো কবে হয়ে গেছে? ওই মে মাসে হয়ে গেছে। আমি তো এখন অক্টোবর। আমি কি বলতেছি এগুলা? এসব বইলা আমি উইঠা গেছি। উইঠা গেলে ঠিক এর ১ মাস পর নভেম্বরে 46 বিসিএস এর আবার ১০,০০০ নিল। মানে এটা আমার গা কাটা দিছে। গুজবাম্প বিলিভ করবেন না আমার গা লোম সব দাঁড়ায় পড়ছে। মানে আমি এটা সবাইরে বলি যে আমার ওই মুহূর্তে আমার মনে হয় দোয়া কবুল হয়ে গেছে। আমি জানি না যে আর আমি বলতেছি, "আল্লাহ আমারে তুমি।" আমার তো দোয়া ছিল না। কারণ আমি তো গিভ আপ করে দিছি। আমি আল্লাহর কাছে কি চাবো? আমার তো সবই শেষ। কারণ আমি আমার সবকিছুই তো আমি এনে দিয়ে দিছি। আমার লাইফে মনে করেন আমি আয়না দেখি না। আয়নার দিকে তাকাই না। আমার আয়না নাই ঘরে আমার কোনো আয়না নেই। আমি বাইরে আয়নাতেও দেখি না। আমি দেখতে কেমন হইতেছি, আমি কি খাইতেছি, আমি কি করতেছি আমি জানি না। আমার কিচ্ছু নাই লাইফে বই খাতা ছাড়া। টেবিলে বসা ঘুমাও। আর আমি বেশিক্ষণ পড়তেও পারি না আমার মাইগ্রেনের জন্য। আমি ৪-৬ ঘন্টা বেশি পড়তে পারি না। আমি দিনের বেলা যতটুকু পড়তে পারি। আমার রাতে তো পড়াই নেই। তো হচ্ছে গিয়ে কি করব? তো আমি দোয়া করে তো আমি নিজেই তবদা খাইয়া গেছি। আর কি এসব দোয়া করতেছি। পরে আমি আর দোয়াই করি না। এরপর থেকে আমি দোয়া কিছু চাই না আসলে। নামাজ পড়লে। তাই ঠিক ১ মাস পর নভেম্বরে রেজাল্ট হলো যে 46 বিসিএস আরো ১০,০০০ টিকাবে। আমি তো পুরা আমার মনে হচ্ছে আমার মাথায় আকাশ ভাইঙ্গা পড়ছে। আমি এটা পজিটিভলি নিবো না নেগেটিভলি নিবো আমি বুঝতেছিলাম না। মানে আমি এটা নিতে পারতেছিলাম না আসলে জিনিসটা। নিজেরে প্রিপেয়ার করতে পারতেছিলাম না।
দেন তো ওই দেন আবার মাহিন ভাইয়ের নক দিলাম যে ভাই আসছে। আমি যখন বলছে 46-10,000 নিবে, আমি সিউর ছিলাম আমার আসবে। মানে আমি সিউর ছিলাম। কারণ আমি জানি আমি কত পাইছি। আমার জাস্ট ডেনমার্কের জন্য আসে নাই। আমার 12,000 টিকা গেলেও আমার আসতো। তো আমার 46 এ আসছে। আসার পর তো ভাইরে বললাম ভাই আমার আসছে। তো ভাই বলে ওই যে রিটার্ন কোর্স আমরা স্টার্ট করতেছি, আবার জয়েন করো। তো আবার ভাইদের রিটার্ন কোর্সে আমি অ্যাডমিট হইলাম। তো এই তো জাস্ট হচ্ছে ভাইরা আমাকে ফরম্যাট দেখায় দিল যে এইভাবে এইভাবে পড়বেন। খুবই শর্ট টাইম, এটা এনাফ টাইম ছিল না, তাও পিছাইছে। বাট আমি তো নিউ, একদম ব্র্যান্ড নিউ, আমি তো রিটেন নেওয়া পড়া হচ্ছে গিয়ে ভয়ে একদম আমার অবস্থা মনে করেন খারাপ। আচ্ছা, তাহলে তো 46 রিটার্নের এর মাঝে হচ্ছে 22 ভিত্তিকের হচ্ছে অ্যাপ্লাই গুলো হয়ে গেল হ্যাঁ নাকি? হ্যাঁ হ্যাঁ, 22 ভিত্তিকের এর অ্যাপ্লাই মাঝখানে গুলো 22 হয়ে গেল। ভিত্তিক সেই মানে কম্বাইন ব্যাংকের যে হচ্ছে সার্কুলার হয় বা এগুলোর যে নিয়ম এরকম ভাবে হয়, এগুলো তোমার হচ্ছে তোমার আইডিয়া ছিল না, যখন 21 সাল ভিত্তিক না না, আইডিয়া ছিল সার্কুলার। না। আমি আচ্ছা, কিচ্ছু 22 না। সাল ভিত্তিকে, তাহলে 22 সাল ভিত্তিকে হচ্ছে অ্যাপ্লাই করে দিলা, 22 সাল ভিত্তিকে অ্যাপ্লাই হ্যাঁ, করলো, সামনে 22 হচ্ছে তারিখে 46 আচ্ছা এর ভাই। রিটার্ন হ্যাঁ, হলো। রিটেন দিলাম। মানে রিটেন পড়তেছি আর কি। আর হচ্ছে এখানে হচ্ছে অ্যাপ্লাই করলাম। করলে কি হলো, সবাই বলতেছে তোমার তো হচ্ছে আরেকটা কাহিনী বলি। আমি ফার্স্ট দিন থেকে মাহিন ভাইরে বলতাম ভাই আমি ফার্স্ট ক্লাস ছাড়া অ্যাপ্লাই করবো না। মানে নবম গ্রেড ছাড়া আমি কোনো কোনো জবে অ্যাপ্লাই করবো না। কারণ আমার একটা জেদ ছিল যে বাপের টাকা দিয়ে পড়ছি, নবম গ্রেড ছাড়া আমি অ্যাপ্লাই করবো না। এন্ড দুনিয়ার কোনো মানুষ এটাকে পজিটিভলি নেয় নাই, একমাত্র মাহিন ভাই ছাড়া। মাহিন ভাই অলওয়েজ আমাকে এটা হচ্ছে অ্যাপ্রিসিয়েট করতো যে টার্গেট করবা, বড় করবা, কেন ছোটতে যাবা। মাহিন ভাই কিন্তু নিজেই হচ্ছে 10ম গ্রেড দিয়ে শুরু করছিল বাংলাদেশ ব্যাংকে। কিন্তু উনি নিজেই আমাকে হচ্ছে সবসময় এটা অ্যাপ্রিসিয়েট করতো। মানে একমাত্র মাহিন ভাই, আর কাউরে দেখিনি আমি দুনিয়াতে, পুরো দুনিয়াতে সবাই আমাকে হচ্ছে এটা নিয়ে হচ্ছে হিপোক্রেসি, বা আমি একটা হিপোক্রেট। আমি আমার চাকরি হয় না, 10ম গ্রেড আমি অ্যাপ্লাই করি না কোনো জায়গায়, ব্যাংকেও না। তো এই কথায় আমি সবার কথা মেনে আমি 22 সাল ভিত্তিকে সবগুলাতে অ্যাপ্লাই করছি একদম। ওজি, ওসি, আরসি। এর আগে আমি জানতাম না ওজি কি, আর ওসি কি, আরসি কি। জাস্ট অ্যাপ্লাই করছি, সব অ্যাপ্লাই করছি। তো হচ্ছে করলাম। তো হচ্ছে কি হইলো, আমি তো 46 এর রিটার্ন প্রিপারেশন নিতেছি। মানে নাকে মুখে পড়তেছি, আমি কিছু বুঝতেছি না। ভাইয়েরা যা বলতেছে, ভাইয়া ক্লাস করতেছি আর কোন রকম পড়তেছে, আমার কাছে সমুদ্র সাগর। এর মাঝে কি হইলো, এসও 22 সাল ভিত্তিক এসোর ডেট পড়ে গেল। একদম আমাদের কিন্তু রিটার্নের আগে আগে, রিটেনে 1 মাস আগে আমাদের কিন্তু এসওর ডেট পড়ে গেল, প্রিলি। তো আমি এখন কি করব, আমি রিটেন পড়বো না আমি ব্যাংক পড়বো। তখন আমি হচ্ছে রিটেনরে একদম স্যাক্রিফাইস করে দিলাম যে হচ্ছে রিটেন যা হবে হবে দেখা যাবে, আমার একটা জব লাগবে। আমি পুরা হচ্ছে যে যেদিন থেকে হচ্ছে ডিক্লেয়ার হয়েছে, এর এরও আরো আগে থেকে, মানে ডেট ডিক্লেয়ার হওয়ার আরো আগে থেকেই আমরা শুনতেছি যে পরীক্ষা হয়ে যাবে, টেন্ডার হয়ে গেছে, কোন চিপাতে কেউ জানে না। এটা খুবই হচ্ছে, টেন্ডার যে হয়েছে এটা কেউ বলতেও পারে না, খেয়ালই করে নাই। এন্ড টেন্ডার হয়ে গেছে, তো বের হয়ে গেছে, হয়ে যাবে। তো হচ্ছে আমি দেখলাম 1 মাস আছে আমার কাছে। ওই একটা মাস আমি আমি হচ্ছে ভাইদের হচ্ছে একটা একশো শর্ট কোর্স ছিল, ভাইরা সবসময় ওটা শর্ট কোর্স বের করে যখন হচ্ছে মনে করেন যারা যারা হচ্ছে পূর্ণ লং কোর্সে ছিল না, তাদের একটা প্রিপারেশনের জন্য। তো হচ্ছে আমি মেইনলি লেজি পোলাপানের জন্য, যারা লেজি পোলাপান আমার মতো। পড়াশোনা ওরকম। আচ্ছা, হ্যাঁ, কন্টিনিউ করো। তো হচ্ছে গিয়া আমি ওই কোর্সে ভর্তি হলাম, আর হচ্ছে পড়া একদম ধুম পড়া শুরু করলাম, একদম চোখ নাক মুখ বন্ধ করে, একদম প্রিলি রিটেন, মানে ব্যাংকের প্রি রিটেন কম্বাইন ভাবে। মানে আমি প্রিলি পড়তেছি, রিটেন আমি দেখতেছি না এমনটা না, আমি একদম রিটেনে আমার ফোকাস গুলো আমি লিখে লিখে রাখতেছি। আমার একদম এখন আমি নোট, আমি দেখাইতে পারতাম, আমার ফাইল আছে, ফাইলের ভিতর একদম নোট করা স্টেপলার করা আছে। আমি অনেকগুলো মানে 10-12টা মনে করেন হচ্ছে গিয়ে রিসেন্ট এন্ড আসবে এরকম ভাইয়েরা যেগুলো বলছে একদম সবগুলো একদম নোট করছে, একদম ঘাইটা ঘাইটা নিউজ পেপার সোর্স থেকে। আমি কোন বই থেকে না, কিন্তু একদম নিউজ পেপার সোর্স এগুলো থেকে আমি নোট করছি সুন্দর করে, ইংলিশ বাংলা সব করে। আমি আর হচ্ছে পিলির জন্য খুব, আমি জীবনেও হচ্ছে অঙ্ক করি না, ইংলিশ পড়ি না। আমি এখন পর্যন্ত ইংলিশের প্রিপারেশন নিয়ে কোনো পরীক্ষা দিই নাই, এটা একটা আমার খারাপ জিনিস। আমি ইংলিশ গ্রামার কখনো পড়ি না এখন পর্যন্ত, যতগুলো পরীক্ষা দিছি। তো কিন্তু আমি এসর ক্ষেত্রে আমি জোর জবরদস্তি নিজের মনে করেন শিকল দেয়া বাইরে ইংলিশ পড়ছি, ইংলিশ জাস্ট জাস্ট হচ্ছে গিয়ে মানে এক্সাম্পল গুলো প্র্যাকটিস করে গেছি যেন আমার কোনো ভুল না হয়। আমার যে 1-2টা যা ভুল হয় এটাগুলো ভুল না হয়। আর হচ্ছে বাকি সবগুলো মোটামুটি পড়ে গেছি। তো পড়লাম, এসও পরীক্ষা দিতে গেলাম।
আমার পরীক্ষার সেন্টার পড়ছে ডেমরা, একদম মাথায় এরকম একটা বেকওয়ার্ড জায়গায়, মানে আমি যাইতে যাইতে অবস্থা খারাপ। আমি ১ মাস ১ দিন আগেই হচ্ছে গিয়ে ওই মানে আশেপাশে আমার আব্বুর একজন ফ্রেন্ডের বাসা আছে। উনার এখানে উঠছি। উঠলে উনাদের অনেক কারো বাসায় উঠলে কেউ ভালোভাবে নেয় না। মানে পছন্দ করে না আসলে গেস্ট জিনিসটা। তো উনি আসলে মোটামুটি আমারে ঘুমাইতেই দেয় নাই সারারাত। মানে যে আন্টি ছিল উনি ঢাক-ঢোল বাজাইছে সারারাত। মনে করেন সারারাত আ লাইট জ্বালায় রাখা লাগবে। আমি বলছি আমি মাইগ্রেন। উনার মেয়ের রুমে আমাকে শুইতে দিবে না। আমি ড্রয়িং এ শুইছি। তাও কে ড্রয়িং এর লাইট জ্বালায় রাখবে। উনার মেয়ে নাকি ভয় পায়। উনার মেয়ের রুম থেকে। আমি বলছি অনেক বলার পর লাইট অফ করল। দেন আজানের থেকে উনি ঢাক-ঢোল বাজানো শুরু করছে। মানে ধোয়া পাকলা। আ আমি ঘুমাইতে পারি নাই। আচ্ছা ঠিক আছে। মানুষ যে আমাকে থাকতে দিছে এটাই বেশি। তো হচ্ছে আমি ওইখান থেকে বের হয়ে পরীক্ষা দিতে গেলাম। অ্যান্ড হচ্ছে আ আলহামদুলিল্লাহ আমার একটা প্রবলেম আছে, আমার প্যানিক অ্যাটাক হয় সবসময়। আমার প্রিলি খারাপ হওয়ার মেইন একটা বড় রিজন হচ্ছে আমার প্যানিক অ্যাটাক হয়ে যাওয়া পরীক্ষার হলে। মাথা কাজ করে না, হাত পা কাঁপতে থাকে। তো হচ্ছে আলহামদুলিল্লাহ মানে আমার লাইফে সবচেয়ে বেস্ট পরীক্ষাই হচ্ছে এসও। সত্যি বলতে আমার বিন্দুমাত্র প্যানিক অ্যাটাক হয় নাই। এত কনফিডেন্ট ছিলাম। মাহিন ভাই বলছে ১০০ টা ১০০ টাই দাগায় আসবা। ১০০ মানে মাহিন ভাই এমনি এইটা পরীক্ষা দিত। মাহিন ভাই এটা আমি বলি, এইটা আমি মানে অনেকেই বলছে, অনেকেই হাসাহাসি করছে, অনেকে এটা ওটা করছে, বাট আমি কখনোই হচ্ছে হলো গিয়ে মানে পোলাপানদের ইয়া করি না যে ব্যাংকে তুমি কম দাগা। ব্যাংকে যেহেতু ৪টা ভুলের জন্য ১ মার্ক কাটা, আমি সবসময় হ্যাঁ, পোলাপানদের বলতাম ভাই দাগাবা, যত পারো তুমি তারা দাগাতে আসবে, কারণ হ্যাঁ, একটু হ্যাঁ। এদিক সেদিক হয়ে গেলে হচ্ছে হলো তোমার ছুটে যাবে। ঠিক আছে? সবাই ধরা খাইছে। যারা মনে করেন এটা মানে নাই, সবাই ধরা খাইছে। মনে করেন অনেক হচ্ছে পটেনশিয়াল ক্যান্ডিডেটও ধরা খাইছে। তারা মনে করেন আরে এত দাগাবো কেন? ভুল। বাট এটা তো ৪ টার জন্য ১ টা। তো আমি ১০০ টা ১০০ টাই দাগাইছি। অ্যান্ড হচ্ছে সময়ের আগে আমার পরীক্ষা শেষ হইছে। মনে করেন ৫ মিনিট আগে আমার পরীক্ষা শেষ হইছে। অ্যান্ড আমার লাইফে মনে করেন যে বেস্ট একদম এনভায়রনমেন্ট, একদম আমার মাথা কুল, আমি কনফিডেন্ট অ্যান্ড আমি খুব সুন্দর করে আমি পরীক্ষা দিছি। আমার এসওর মতো সুন্দর পরীক্ষা আমি বলতে পারব না কোনটা দিছি আমি প্রিলি। দেন হচ্ছে দেওয়ার পর আমি বের হইছি অ্যান্ড বের হয়ে আমি বুঝছি যে আ আসতে পারে, বাট আমার মেজাজ খারাপ হইছে এটা নিয়ে যে প্রশ্নটা এত সহজ হইল কেন? প্রশ্নটা একটু কঠিন হইলে ভালো হইতো। স্ট্যান্ডার্ড হইলে ভালো হইতো। কারণ কাটমার্ক তো এখন অনেক হাই হবে। এই প্রশ্ন দেখেই আমরা হলে বুঝছি কাটমার্ক তো একদম ৮০ র উপরেও যাইতে পারে এমন মনে হইছে। তো ৮০ র কাছাকাছিই ছিল ধরতে গেলে 74, 75 এমন ছিল। 75.5 এরকম। আমার ছিল 77.5 এরকম। মানে একটুর জন্য ভাই বলছে কানের উপর দিয়ে গুলি গেছে আমার। বাট হচ্ছে আমি ১০০ টা না দাগাইলে এটা অসম্ভব ছিল আমার জন্য এসএসসি কাটা। তারপর হচ্ছে তারপর তো রিটেন এর প্রিপারেশন শুরু করলাম। রিটেন নিয়ে তো আমার গুছানোই ছিল। আমার ফোকাস গুলো গুছানো ছিল। তো আমি ফোকাস গুলা একটু রিভাইজ দিতে থাকলাম। তার আর্গুমেন্টটা প্র্যাকটিস করলাম। আর্গুমেন্টটা একটা ফরমেট দাঁড় করাইলাম, এটা প্র্যাকটিস করলাম। আর জিকে টা একটু পড়তে থাকলাম। বাট আমার আমার ম্যাথ করতে ইচ্ছা করে না। আমার কেন জানি ম্যাথ করতে ইচ্ছা করে না। কারণ ওই যে মনে হয় ম্যাথ তো পারি। তাও আমি কি করব? আমি সত্যিই ম্যাথ কইরা যাইনি। আমার করতে ইচ্ছা করে না। আমি ভাবছি আর্টস ফ্যাকাল্টি মানেই হচ্ছে বিসিএস এর জন্য ফ্রেন্ডলি। তো আমি যাই, আমি পারব। তো গেছি পরীক্ষা দিতে। ওইখানে তো আমি আমি গিয়েই দেখি আমার ২ টা ফোকাসের মাঝে ইংলিশ হুবহু আমার কমন। এটা কারণ জানা কথা এটাই আসবে এরকম। কারণ ব্যাংক মানেই হচ্ছে রিসেন্ট। ব্যাংক মানে এটা আপনার মানতে হবে। ব্যাংক মানে আপনার কোনো ট্র্যাডিশনাল জিনিস আসবে না। ব্যাংক মানে ম্যাক্স অফ আপনার জিকে বলেন, ফোকাস বলেন, রিসেন্ট আসবে। তো হচ্ছে আমার ফোকাস কমন পড়ছে। আর ২য় টা হচ্ছে আমি খুব মানে বাংলা সাহিত্যিকভাবে বানায় লিখতে পারি। সাহিত্য লিখতে পারি। তো ওই সাহিত্যিকভাবে আমি বাংলাটা লিখছি একদম ৫২ থেকে শুরু করে একদম হচ্ছে ১৮ সালে যে আমরা ১৮ সালের যে ওই আমাদের কি যেন? সড়ক আন্দোলন থেকে শুরু করে তারপর হচ্ছে আমাদের ২৪ এর যে ফাইনাল বিপ্লব এই পর্যন্ত পুরা স্টোরিটা টাইনা নিছি। অ্যান্ড হচ্ছে লাস্টে আমি হচ্ছে আম কিছু শামসুর রহমানের একটা কবিতার লাইন দিয়ে শেষ করছি। স্টার্টও করছি আমি একটা কবিতার লাইন দিয়ে অ্যান্ড শেষও করছি একটা কবিতার লাইন দিয়ে। তো এটা ছিল অ্যান্ড হচ্ছে আমি একদম ফুল সুন্দর করে লিখছি। খুবই আমার হচ্ছে লেখার স্পিড অনেক জুলাই ফাস্ট। মানে অনেক কি জানি ফোকাসটা ছিল হচ্ছে মানে জুলাই আন্দোলন ছিল না ছাত্র সমাজের ভূমিকা না, ছিল জুলাই ওইটাতে? আন্দোলন ডাইরেক্ট ছিল না। গণতন্ত্র সামথিং ছিল। হ্যাঁ, গণতন্ত্রে হ্যাঁ। হচ্ছে এই যে আমাদের গণতন্ত্র হচ্ছে যে প্রতিষ্ঠায় ছাত্র সমাজের আমাদের যে ভূমিকা, ভূমিকা যুবকদের যে ভূমিকা বা এরকম সামথিং যুবকদের, হ্যাঁ। টাইপের ছিল।
হ্যাঁ, আচ্ছা। তো আমি একদম একদম ফার্স্ট টু লাস্ট এভাবে লিখছি। তো তারপর আর আমি হচ্ছে একদম সেট ছিল যে আমি ১ম এ ফোকাস লিখব না। আমি ১ম এ জিকে ভাইয়া যেভাবে সেট করে দিছে। ১ম এ জিকে টাচ করব। জিকে করার পর আমি হচ্ছে ইংলিশ যে হচ্ছে কম্প্রিহেনশন ধরব। কম্প্রিহেনশন করার পর আমি হচ্ছে আর্গুমেন্ট লিখব। তারপর হচ্ছে আমি ম্যাথ করব। লাস্টে আমি জিকে লিখব। আমি এভাবে সাজাইছি। তো আমি সুন্দর করে সাজাইছি। আমি আমার মনে করেন ৫ মিনিট আগে আমার পরীক্ষা শেষ হইছে। কারণ আমার লেখা অনেক ফাস্ট। মানে বুলেটের গতিতে আমি লিখি। তো হচ্ছে আমি ৫ মিনিট আগে কারণ আমি সব সাজাই গেছি। আমি এইভাবে লিখবো। কারণ হচ্ছে জিকে লিখতে বেশিক্ষণ লাগে না। কম্পারিজন সলভ করতেও এত সময় লাগে না। তারপর হচ্ছে আর্গুমেন্টও তো একটা ফরমেট। এটা লিখতেও বেশি সময় লাগে না। তারপর হচ্ছে ট্রান্সলেশন গুলা বেশি সময় লাগে না। যেগুলো কম টাইমে করা যায়। এইগুলা আমি আগে করছি। ট্রান্সলেশন গুলা লিখছি। দেন আমি হচ্ছে ম্যাথ করলাম, যেটাতে একটু সময় বেশি লাগে। দেন ফোকাস যেটাতে সবচেয়ে বেশি সময় লাগে। তো ফোকাসটা হচ্ছে তারপর আমি সুন্দর করে লিখলাম। আমার ৫ মিনিট আগে পরীক্ষা শেষ। আমি কাগজ জমা দিলাম। অ্যান্ড আমার রিটেন দিয়ে মনে হইছে মানে একটু আমি বেশি উচ্চাকাঙ্ক্ষী ছিলাম। আমি ভাবছি আমার সোনালি চলে আসবে। আমার রিটার্ন দিয়ে মনে হইছে যে আমার আসবে। এতটুক। কারণ আমি ফুল আন্স করছি অ্যান্ড আমি আমার পরীক্ষা নিয়ে খুবই স্যাটিসফাইড ছিলাম। মানে আমার রাইটিং নিয়ে, পরীক্ষা নিয়ে। আমার ৪ টা ম্যাথ হইছে, ৫ নাম্বারটা তো ভুলই ছিল। ওইটা হচ্ছে ভুলই কাউকে নাম্বার দেয় নাই, 0 দিছে। আর ৪ টা ম্যাথই আমার হইছে। তো উম আ আমি পরীক্ষা দিয়ে স্যাটিসফাইড। দেন পরীক্ষা দিয়ে আইসা এখন তো আমার বিসিএস রিটেন পড়তে হবে। আমি ১ মাসে দেন বিসিএস রিটেন এর প্রিপারেশন নিছি। ১ মাস পরে পড়া মনে করেন একদম চোখ বন্ধ করে আমি বিসিএস রিটেন পড়ছি। মানে যা পারা যায়। আমি কিচ্ছু পড়ি নাই। আমি এত টাইম পাওয়া সত্ত্বেও আমি কিছু পড়ি নাই আসলে। কারণ আমি কিছু বুঝতেই আসছিলাম না কি পড়বো। দেন হচ্ছে ভাইয়ারা জাস্ট হচ্ছে ফরমেট দাঁড় করাইছে যে এটা আসলে এভাবেই লিখবা, এটা আসলে এভাবে লিখবা। অ্যান্ড আমার বিসিএস রিটেনের জার্নিটা খুবই ইন্টারেস্টিং ছিল। আমার মনে করেন প্রিপারেশন এর তুলনায় রিটেন মনে করেন মানে চমৎকার হইছে। মানে বিসিএস রিটেন প্রিপারেশন এর তুলনায়। প্রিপারেশন খুবই থার্ড ক্লাস। মনে করেন জাস্ট হচ্ছে আপনারা যে ফরমেট দিছেন, যে পিডিএফ দিছেন, এগুলো জাস্ট পড়ছি। আর যে টানের টাল বই কিনছি, আন্তর্জাতিকের ৩ টা বই কিনছি, একটাও পড়ছি না। একদম ব্র্যান্ড নিউ। দেন হচ্ছে গিয়ে বাংলাদেশ কিচ্ছু পড়ছি না আমি। জাস্ট ব্র্যান্ড নিউ। আমি জাস্ট হচ্ছে ফরমেট দিকে গেছি। তারপর হচ্ছে একটু মানে যেগুলো একদম আসে মনে করেন বাংলাদেশের ভৌগোলিক অবস্থান, তারপর হচ্ছে সমুদ্র অর্থনীতি তো জীবনেও বাদ পড়বে না। জিনিসগুলো যেগুলো আছে নারী, এগুলো আমি জাস্ট মাথায় রাখছি। ইংলিশ তো আমি টাচও করি নাই। ইংলিশ এটা প্রিপারেশন নেই নাই। দেন হচ্ছে গিয়ে বাংলাটা দেখছি যে জিকেটা, বাংলার গ্রামারটা, আর হচ্ছে সাহিত্য ছোট একদম বাচ্চা কাল থেকে সাহিত্য পড়া বড় হইছে। আমার একটা রোগ আছে, মানে এটা মনে জেনেটিক্যালি পাইছে। আমার নানু প্রচুর বই পড়ে। আমার নানু একদম বই পোকা। স্টিল নাও আমার নানু প্রতিদিন পেপার পড়ে। তো আমি জেনেটিক্যালি ওই জিনিসটা আমি পাইছি যে আমি একদম বাচ্চা কাল থেকে বই পড়ি। মনে করেন হচ্ছে ক্লাস 8 এই মনে করেন আমি রবীন্দ্র শেষ পড়া আমার। 8 এ হচ্ছে ত্রয়ী বন্দ্যোপাধ্যায়, রবীন্দ্র এগুলা পড়তাম আর কানতাম। জিনিসটা এমন ছিল। তো আমার একটা সাহিত্য নিয়ে আমার একটা মানে স্ট্রং বেস ছিল। তো তারপর আমাদের যে বিসিএস রিটেনটা হইছে এটা সৃজনশীল ছিল আসলে। এটা হচ্ছে আমার প্লাস পয়েন্ট ছিল। আমি যদি গতানুগতিক রিটেন আসতো, 46 বিসিএস যদি গতানুগতিক হইতো, আমি ফেইল করতাম সত্যি কথা বলতে। বাট 46 বিসিএস গতানুগতিক হয় নাই। হইছে আপনি যে আপনার সারা জীবনে কি পড়ছেন সেটার একটা সারমর্ম। আপনি মনে করেন ১ বছর ১.৫ বছরে পড়েই যে আপনি রিটেনে ভালো করতে পারবেন না এটা পিএসসি বুঝায় দিছিল 46 এ। আপনার একটা বেস থাকতে হবে। তো এই কারণে আমার 46 রিটেনটা আমার আশানুরূপ থেকে খুব ভালো হইছে। যেমন সবাই গ্রন্থ সমালোচনা সবাই একটাই লেখছে। এ মার্কা মারা। কি যেন মাতৃভূমি অ্যান্ড কি যেন জন্মভূমি আর আমি এটা লিখি নাই। বলছে সৃজনশীল প্লাস হচ্ছে এই যে মননশীল। তো আমি খুব করে ভাবলাম। আমি ইউনুস স্যারের অনেকগুলো বই পড়ছি। তো আমি লিখছি সুপার হ্যাপিনেস। এটা হচ্ছে এটা সৃজনশীল একটা বই। কারণ ওই সৃজনশীল এই সুপার হ্যাপিনেস বইটাতে উনি লিখছে যে কিভাবে হচ্ছে গিয়ে আমরা ওই যে ক্ষুদ্র ঋণ কিভাবে মানুষের কাজে লাগে অ্যান্ড হচ্ছে যে আমাদের ৩ টা উনার যে ৩-0 থিওরি পুরাটাই এখানে তুলে ধরছে। আর এটা তো উনি মানে ইনভেন্ট করছে। তো এটা সৃজনশীল। তো আমি উনার সুপার হ্যাপিনেস নিয়ে লিখছি যে উম
মেকিং মানি ইজ হ্যাপিনেস, বাট মেকিং এভরিওয়ান হ্যাপি ইজ সুপার হ্যাপিনেস, বইটার টাইটেল এরকম ছিল। তো আমি সুপার হ্যাপিনেস লিখছি। আমি আমার মতো মনে ফর্টি হয় না সিক্স মানে 46 বিসিএস রিটেন তাহলে মোটামুটি মানে আশানুরূপ হয়েছে আর কি। মানে যেরকম হ্যাঁ, প্রিপারেশন ছিল আমি তার থেকে হচ্ছে মোটামুটি ভালো। আন্তর্জাতিকে আমি ফাটায় দিছি, সবচেয়ে বড় কথা এটা। আন্তর্জাতিকে হচ্ছে সবাই মনে করেন ফুল আনসার করতে পারেনি, মানে মানুষ 70 আনসার করতে পারে নাই। আমি আন্তর্জাতিকে একটা মানে কনসেপচুয়াল ছাড়া সব লিখছি। এন্ড আমার এই যে মানে গ্লোকাল একটা আসছিল না, গ্লোবাল প্লাস লোকাল, আমি এটার মানে এটাতে এত সুন্দর ইয়া দিচ্ছি, যেমন কেএফসি যে বিভিন্ন দেশে ব্র্যান্ডিং করে, মনে করেন ভিয়েতনামে ওদের ওদের হচ্ছে মনে করেন মেনু একরকম, ইন্ডিয়াতে ওনার মেনু একরকম, ইন্দোনেশিয়াতে ওনাদের মেনু একরকম। ওনারা যে হচ্ছে গ্লোবাল একটা ব্র্যান্ডকে ওনারা লোকালি কিন্তু মডিফাই করতেছে, এটাই গ্লোকাল। আমি মানে কনসেপচুয়াল এক একটা যে ইয়া দিছি উদাহরণ একদম টপ নচ। অ্যান্ড আমাদের যে প্রবলেম সলভিংটা ছিল ওইখানে যে আমি কি কীর্তি করছি আর ছিল হচ্ছে ডাটা সিকিউরিটি নিয়ে। আমি পুরা আমার লাইফে যত মুভি দেখছি, সিরিজ দেখছি, সব লিখছি। স্নোডেন লিখছি আমি, ওই যে তথ্য ইয়া নিয়ে চুরি করে, যে স্নোডেন স্নোডেন যে মুভি, ওইটার পুরো ইয়া লিখছি। তারপর হচ্ছে গিয়ে ওই যে আরেকটা সিরিজ ছিল না, ওই যে কি যেন স্টক মার্কেট নিয়ে, আমি ভুলে গেছি, 1991 এর স্ক্যাম যে, এম নাম কি? 1992 হর্ষদ মেহতা হ্যাঁ, হ্যাঁ। স্ক্রিপ্ট। হ্যাঁ, আরশাদ মেহতা কাহিনী লিখছি আমি। ওই ডাটা সিকিউরিটি যে আরশাদ মেহতা কিভাবে স্টক ইনফরমেশনটাকে উনি ম্যানিপুলেট করে, স্টক মার্কেট পুরো ম্যানিপুলেট করে ফেলছে ইনফরমেশন দিয়ে। আমি এইসব কাহিনী আমি খাতায় লিখে আসছি। তারপর হচ্ছে আমার ইয়া মাঝখানে ইয়া ছিল, মানে আমার হচ্ছে আমি একদম আমার আন্তর্জাতিক টপ নচ ছিল সত্যি কথা বলতে। আমার ইয়ার তুলনায় বেসিক থেকে। তারপর আর হচ্ছে লাস্টে মোটামুটি দিয়ে তাহলে আমাদের 46 এর তাহলে মোটামুটি রিটার্ন হয়ে গেল। রিটার্ন হওয়ার পরে কি হইতেছে মানে 46 রিটার্নের আগে হইতেছে হচ্ছে এসও রিটার্ন হইলো, রাইট? হ্যাঁ, 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 এসও রিটার্ন হইলো। এরপরে তারপর এরপরে হচ্ছে 46 এর আমাদের এডিটিং, রিটার্নের পরে পরবর্তী ভাইবা, হচ্ছে ভাইবা। ভাইবা এসও হইছে, ভাইবা। আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, তো ঠিক আছে। আমি তাইলে তাইলে মোটামুটি হইতেছে আমরা ইয়া করি, আমরা হচ্ছে আর একটু কনসাইজ করি যে আমাদের তাহলে যে প্রিলি রিটেন এবং ভাইবা অভিজ্ঞতা আমাদের মোটামুটি হুম, পুরাটাই কভার করলাম, যে প্রিলি কিরকম হুম, ছিল, হুম, হুম। রিটেন কিভাবে ছিল, ভাইবা কিরকম ছিল। এখন হচ্ছে তোমার কাছে জানতে চাই যে হইতেছে মানে যখন হইতেছে ফাইনালি মানে ভাইবাটা কেমন হইলো এটা একটু বলো। হুম। ভাইবার পরে হইতেছে হচ্ছে আমরা মানে রেজাল্টের অনুভূতিটা শুনবো। আগে ভাইবাটা শুনি, ভাইবাটা কেমন হয়েছে। ভাইবা হচ্ছে আমার যে আমি হচ্ছে ১ নাম্বার বোর্ডের ১ নাম্বার। ভয়ংকর একটা এক্সপেরিয়েন্স। আমি ঢুকছি বিবিতে, আমি সবার লাস্টে ঢুকছি। আমি কিন্তু ১ নাম্বার। আমার এক পুরা বিবি বাংলাদেশ ব্যাংক খুঁজতেছে। আমি সবার লাস্টে এন্ট্রি করছি। আমি সবার লাস্টে সাইন করে ঢুকছি। আমি তো পুরা প্যানিকড। অ্যান্ড ঢুকতে বলতেছে ১ নাম্বার বোর্ডের ১ নাম্বার কে? ১ নাম্বার বোর্ডের ১ নাম্বার কে? আমি বলছি আমি ১ নাম্বার বোর্ডের ১ নাম্বার। তো আমি গেছি, তারপর সবার কাজ শেষ। একদম সাইন-টাইন করা, সবার চেক-টেক করা শেষ। তো আমি গেছি, গিয়ে তো একদম অবস্থা খারাপ আমার। একদম সব হুলস্থুল, সব আমি স্পিডে করা লাগছে। দেন যে চেক করছে উনি ধম হচ্ছে, "এত দেরি কেন আপনার?" আমি বলছি, "ভাই আমার স্যার আমার জ্যামে ছিলাম।" তো হচ্ছে উনারা সব চেক-টেক করে তারপর সব আমি হচ্ছে লিখতে দেই, লিখে-টিখে বসলাম। দেন আমাকে ডাকলো, আবার ডাকছে অঙ্ক করার জন্য। ২ টা অঙ্ক করতে দিছে। তো হচ্ছে উনি ডাকছে, ডাকার পর আমাকে ২ টা অঙ্ক করতেছে। তো ২ টা অঙ্ক করলাম। করার পর স্যার বলতেছে, "আপনার হাতের লেখা তো অনেক ফাস্ট।" আমি বলছি, "জি স্যার।" এরপর হচ্ছে, "এটা ভালো গুণ।" মানে ২ মিনিটও লাগে নাই উনার সামনে আমার বেশিক্ষণ বসতে হয়নি। দেন স্যার বলছে, "আচ্ছা ঠিক আছে, বেস্ট অফ লাক, আপনি যান।" তো গেলাম, গিয়ে বসে থাকলাম। ২ মিনিট বসে আছি। বইসা আশেপাশে ভাইদের সাথে গল্প করতেছি যে, "ভাই কি অবস্থা? কয়টা কি হইছে? আপনার কয়টা ম্যাথ হইছে?" এসব বলতেছি। এমনি বলতেছে, "গল্প করতে হবে না, আপনি আসেন।" তো হচ্ছে আমাদের ৫ জনকে ডেকে নিল। আমরা ১ নম্বর বোর্ডে পড়লাম। ১ নম্বর বোর্ডের ১ নাম্বারে আমি। আমি যে কাউকে জিজ্ঞেস করব যে, "ভাই কি সমস্যা কি হইছে? কি বা কি?" এরকম কোনো ইয়াই নেই। আমি ১ম। তো ঢুকলাম। ঢোকার পর আমি মানে রুমে দেখলাম, ওমা! রুম তো পুরা ডেকোরেশন করা। আমি বুঝতেছি না আমি কিসে ঢুকে গেছি। তো ঢুকছি। ঢোকার পর দেখি ভাইবা বোর্ডে ৫ জন বসে আছেন। অনেক দূরে একটা চেয়ার। আমি ঢুকে সালাম দিলাম। তারপর দাঁড়ায় রইলাম চেয়ারের সামনে। ২ মিনিট দাঁড়ায় আছি। ওরাও তাকতেছে, আমিও দাঁড়ায় আছি। উনারাও দেখতেছে আমি দাঁড়ায় আছি, উনারাও আমাকে দেখতেছে। দেন ২ মিনিট পর বলল, "বসেন।" তো আমি বসলাম। বসার পর দেন স্যার শুরু করলো আমার ভাইবা। জিজ্ঞাসা করলো, "আপনার নাম কি?" আমি বললাম। দেন স্যার বলল, "আপনার সাবজেক্ট কি?" তো আমার ২০ মিনিট আমার ভাইবা হইছে। আমার মনে হয় না এত লং ভাইবা কারোর হইছে বা
উনি পুরাই শুরু করছে আমার সাবজেক্টিভ দিয়ে। পুরো কম্পিউটার সায়েন্সের একদম বেসিক যে আছে প্রতিটা মানে আমাদের যে কোর্স প্রতিটা কোর্স থেকে আমাকে জিজ্ঞেস করা হইছে। এবং আমি সবগুলা মানে আমার সাবজেক্ট সবগুলাই আমি পারছি। বাট যখন হচ্ছে ব্যাংকিং এ গেল তখন একটু আমি নার্ভাস হয়ে গেছি। তো তাও আমি ব্যাংকিং এ মানে বলতেছি যেমন মানে ব্যাংকিং একদম A to Z সরকারি ব্যাংক কয়টা, তারপর হচ্ছে তফসিল ব্যাংক, অতফসিল ব্যাংক, তারপর হচ্ছে মনে করেন যত যা আছে সব জিজ্ঞেস করে ফেলছেন। 20 মিনিট তার বুঝতেই আছেন। দেন আরেক এক্সটার্নাল স্যার আমাকে একদম করে ঢুকতেছে। ফিসকাল পলিসি কি, মুদ্রানীতি কি, SDR কি, হ্যান ত্যান। তো আমি একদম মুদ্রানীতি এটা খুবই সহজ জিনিস, বাট আমি ফিসকাল পলিসি, আমি মুদ্রানীতি একদম ভুলে গেছি, কেন জানি আমার থেকে আউট হয়ে গেছে। তাই আমি বলছি সরি স্যার আমি পারি না। স্যার আবার ইংলিশ ট্রান্সলেশন করে আমাকে জিজ্ঞাসা করছে ফিসকাল পলিসি কি। যে ব্যক্তি মুদ্রানীতি পারে না ফিসকাল পলিসি কি পারবে? আমি বলছি সরি স্যার আমি পারি না। দেন স্যার বলতেছে আচ্ছা আপনি কয়েকটা মানে হচ্ছে বিদেশি ব্যাংকের নাম বলেন। তো আমি বিদেশি ব্যাংকের নাম বললাম যে স্যার এবি ব্যাংক, সিটি ব্যাংক, তারপর হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। তো উনি বলছে যে স্ট্যান্ডার্ড চার্টার্ড এর বানান করেন। তো আমি বানান করলাম। তারপর উনি বলছে একটা ম্যাথ করতে দিছে আমার মুখে মুখে আমার ম্যাথ করেছে 2টা। মুখে বলছে যে এরকম 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 এটা কত পার্সেন্ট হয়, পার্সেন্টেজের ম্যাথ করাইছে। তারপর আবার হচ্ছে গিয়ে কাজ কাজ সময়ের ম্যাথ করাইছে আমাকে মুখে মুখে। তো হচ্ছে আমি মুখে মুখে করে মানে পার্সেন্টেজের ম্যাথটা তো আমি এখন হচ্ছে মাথায় করতে করতে আমি যে আমাদের ক্রয় মূল্য দিয়ে ভাগ করা লাগে না, আমি 200/3% বলে ফেলছি, এটা 200% হবে। তো আমাকে যে চেয়ারম্যান স্যার উনি বলল যে পুরা মেয়ে তুমি মুখে মুখে বলতেছে, এটা এইভাবে 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 দুই দুই আসে, তারপর 2 দিয়ে 100 গুণ করবো 200%। এটা কম, একটা শর্ট একটা সিম্পল ম্যাথকে তুমি কেন কমপ্লিকেটেড করলা? তো আমি বললো সরি স্যার আমি তো নার্ভাস ছিলাম। তো স্যার বলছে আচ্ছা ঠিক আছে। তারপর আমি বলছি সরি স্যার আমি তো নার্ভাস ছিলাম, এই কারণে অনেকগুলো পাইনি। পরে স্যার বলতেছে ডোন্ট বি সরি, তুমি তো অনেক ভালো ব্যাপার দিছো। তো আমি ঠিক আছে মানে ফ্রেন্ডের সঙ্গে মানে কিছু বাদ দেয় আসলে জিজ্ঞেস করা সাবজেক্টিভ প্লাস ব্যাংকিং মানে সবই জিজ্ঞেস করছে। Then 1 নাম্বার মানে আমি সবার ফার্স্ট যেহেতু সময় তো আছেই। তো হচ্ছে আমি বের হয়ে আসলাম, আসার পর তো তারপর বাসায় চলে আসলাম। এই হচ্ছে ভাইবা এক্সপেরিয়েন্স। ভাইবা দেওয়ার পর আমি অনেক ভয়ে ছিলাম। আমার যে একটা টেনশন, রেজাল্ট দেওয়ার আগ দিন পর্যন্ত আমার ঘুম খাওয়া সব উল্টাপাল্টা হয়ে গেছে। মানে আমি দুনিয়াতে নাই আসলে। দেন হচ্ছে যেদিন রেজাল্ট দিবে সেদিন আমার কেন জানি মনে হইতেছে আজকে রেজাল্ট দিবে। আমি হচ্ছে গিয়ে বইসা ছিলাম সন্ধ্যা থেকে। বিকাল থেকে আমি দুপুর থেকে বইসা ছিলি ফোন নিয়া। যে রেজাল্ট দিবে, গ্রুপে গ্রুপে দেখতেছি, সব জায়গায় দেখতেছি রেজাল্ট দিবে। তো রেজাল্ট তো দিছে, দিলে না মানে সোনালীর মানে সিরিয়াল ওয়াইজ মেসেজ দেয় কিন্তু। সোনালীর আগে, তারপর জনতা, তারপর তো সোনালীর যারা যারা পাইছে সবাই আলহামদুলিল্লাহ লিখতেছে গ্রুপের মাঝে। আমি তখন শেষ। আমার মেসেজ তো আসে নাই। আমার তো মেসেজ আসে নাই। দেন আমি কি করলাম, পিডিএফ পাইলাম, পিডিএফ ডাউনলোড করে পিডিএফ হচ্ছে আমি আমি আমার রুল নাম্বার ভুলে গেছি ওই মোমেন্টে। আমার রুল হচ্ছে 178, কিন্তু আমি 1 2 দিয়ে খুঁজতেছি। এন্ড আমি এত কনফিডেন্ট আমি সোনালিতে খুঁজতেছি, আর কোথাও খুঁজি না, আমি সোনালিতে খুঁজতেছি, আমার রুল নাম্বার পাই না। দেন আমি সার্চ করলাম, সার্চ করে 1 2 দিয়ে সার্চ করি, আরে মানে আসে না। তো আমি উল্টা ভাবে আর কি আমার রুল সার্চ করতেছি, আসে না। তারপর আমি কি করলাম, তারপর আমার এডমিট কার্ড খুঁজতেছি, এডমিট কার্ড তো বাংলাদেশ ব্যাংক জমা নিয়ে নিছে। তখন আমি আমার ড্রাইভ থেকে আমি খুঁজে খুঁজে আমার এডমিট কার্ড বের করলাম। এডমিট কার্ড বের করে রুল বের করলাম, রুল বের করে সার্চ দিলাম, একদম দেখলাম কর্মসংস্থান ব্যাংকের 7 নাম্বার, ব্যাংকের 7 নাম্বার। আমি আমি যে বের করছি এই মুহূর্তে আমার মেসেজ আসছে। আমি মাত্র বের আচ্ছা, করলাম আমার ইয়াতে, এই মুহূর্তে আমার মেসেজ আসছে ফাটাই যে দিছে আর কি, হ্যাঁ লাক কংগ্রেচুলেশন। একটু ফাটায়। আচ্ছা হ্যাঁ। মানে আমার তো ওই মোমেন্টে আমার আত্মা নাই, মানে আমি শেষ। আমি 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 বলছি আমি এখন আমি মইরা যাব। আমি এখনই বিষ কিনে আনবো, বিষ খাবো। কারণ আমি আল্লাহরে বলছি যে আল্লাহ আমার আমার মানে এতটুক আমাকে এমন কোনো পিড়িতে তুমি টিকায়ও না যে যেখান থেকে আমি খালি হাতে ফিরে আসতে হবে ভাইবা দিয়ে। আমি সবসময় আল্লাহর কাছে দোয়া করি, কারণ আমি খুব লেজি পারসন। আমি ওই টেকনিক্যাল ভাবে দোয়াও টেকনিক্যাল ভাবে করি যে হচ্ছে আমাকে এমন কোনো পিড়িতে তুমি টিকাবা না যেখান থেকে আমার খালি হাতে ফিরে আসতে হয়, কারণ আমি ওইটা নিতে পারবো না। আমি মনে করেন বছরের পর বছর পিড়ি পরীক্ষা দিতে পারবো, ওই ধৈর্যটা আমার আসছে। কিন্তু ওইখান থেকে খালি হাতে ফিরে আসা, এই এই এটা আমি পারবো না।
তো আমার একদম শেষ, আমি মরে যাওয়ার অবস্থা, মানে এখন শিওর আমি বাঁচার আমার কোনো আর হোপ নাই। ওই মোমেন্টে অনুভূতিটা কি তারপর মানে তো যখন যখন মেসেজ আসলো, পাইছি। যখন মেসেজ আসলো ওই আল্লাহ, আমার মুহূর্তের কোনো অনুভূতি অনুভূতি নাই। কেমন ছিল? আমি অনুভূতি লেস ছিলাম। আমি বলতেছি আমি কেন ফিল করতে পারতেছি না কেন? আমার যে একটা খুশি জিনিস, আমি মানুষ একটা খুশি হয় আমি ফিল করতে পারতেছিলাম না আসলে। আমি ফিল করতে পারতেছি না কেন? আমার এমন মনে হইতেছে যে আমার ফিল হইতেছে না কেন কিছু। আমি বুঝাতে পারবো মানে এটা জিনিসটা না, আমার কিচ্ছু ফিল হইতেছে না। আমি পুরো ভয় হয়ে গেছিলাম। না কান্না না হাসি। দেন আমার মা নামাজ পড়তেছিল। তো আমি দৌড় দিছি, দৌড় দিয়ে আমার মাকে বলছি যে আমার তো আসছে। আমার মা সাথে সাথে কান্নাকাটি শুরু করে দিচ্ছে। And আমার মার কান্না দেখে আমারও কান্না শুরু হয়ে গেছে। তো ভয়ঙ্কর হাউমাউ করে কান্নাকাটি শুরু করলাম। এন্ড এটাই হচ্ছে আমার মানে তখন কান্না করার পর আমার ফিল হয়েছে আসলে যে আসলে মানে আমি একটা মানে স্টেজে চলে গেছিলাম, শক স্টেজ যেটা। আমি কিছু ফিল করতে পারতেছিলাম না। And আমার মা বলতেছিল যে আমি নামাজে বইসা এটাই বলতেছিলাম যে কখন আমার আমি আম্মু বলে ডাক দিব। আম্মা ওইটা ওয়েট করতেছিল ওটার জন্য। যে কখন আমি আম্মু বলে ডাক দিব আর বুঝবে যে আমার হইছে। তো এরা আমি আচ্ছা, কি বলবো যে যে এই যে এইটা একটা অনুভূতি। এরপরে হচ্ছে সুয়া হচ্ছে এরপরে আমার মেসেজ দিছে। আমি হচ্ছে সুয়ার একটা মেসেজ দেখাতে পারবো যে আমি হচ্ছে রাফি ভাইরে একদিন বলছিলাম যে যদি সুহাও কোনোদিন হচ্ছে মানে 9 গ্রেডের কোনো একটা চাকরি পায় তাহলে হইতেছে ভাই আমার টিচিং ক্যারিয়ার সার্থক। মানে আমি এটা একটু কনটেক্সটও বলি। মানে আমাদের তো হচ্ছে ফার্স্ট যে ব্যাচটা ছিল ওটার নাম ছিল জিরো টু হিরো। এরপর আরো কয়েকটা জিরো টু হিরো ছিল, এখন তো হচ্ছে আমরা নর্মাল। হ্যাঁ, হ্যাঁ, রিলি হলো। হ্যাঁ, মানে আমরা এইটাকে ডিউটি ছিলাম। এইটা আমরা এমনি নাম দিই জিরো টু হিরো কারণ হচ্ছে একদম জিরোতে প্রিপারেশন। বাট একটা মানুষ যে আসলেই জিরোতে থাকতে পারে এটা আমি সুহারে না দেখলে বুঝতাম না। লাইক কোনো ক্লু নাই বাংলাদেশে কি কি চাকরির পরীক্ষা হয়। লাইক সুহা আজকেও অনেক কথা বলছে, আপনারা বুঝবেন যে সুহার হচ্ছে কিছু কিছু জিনিসে এখনো ওই জিনিসগুলোতে হচ্ছে গ্যাপ রয়ে গেছে, এখনো হচ্ছে ওই জিনিসগুলো বুঝে না। হ্যাঁ, মানে কোনটা গভর্নমেন্ট জব, কোনটা হচ্ছে অটোনোমাস বা কোনটা কি থেকে হইতেছে, মানে এই জিনিসগুলো কিচ্ছু জানতো না। বাংলাদেশে কি কি 9 গ্রেডের হইতেছে চাকরির পরীক্ষা হয় কোনো আইডিয়া ছিল না। হ্যাঁ, এবং হচ্ছে আমাদের শুরুতে এমন এমন ওয়ার্ড কোশ্চেন করতো না, আমরা আর কি কি উত্তর দিব মানে বুঝতাম না। ঠিক আছে, তো সেই জায়গা থেকে যখন আলটিমেটলি সুয়া বললো যে ভাই এসো হচ্ছে প্রিলি পাস, এরপর রিটেনের জন্য টুকটাক হচ্ছে বলা, এরপর আবার রিটেন পাস, এরপরে হইতেছে আমি রাহুলের মেসেজ দিই যে ভাই মানে সুয়াও তো হচ্ছে আমাদের অনেক জ্বালাইছে, যদি ও হইতেছে এই এসওতে চলে আসে, হ্যাঁ তাইলে ধরে নিবো ভাই এই যে পড়াইছি আমাদের টিচিং ক্যারিয়ার সার্থক। মানে সুহা এতটাই আন্ডারডগ ছিল। আর সুহা আজকে অনেক হাসি খুশি ভাবে অনেক কিছু বলছে। আর সুহার অনেক ওর্স্ট ফেজ আমি দেখছি, মানে এতটা মানে আমার সে তো হয়তো কিছু ভার্বাল অ্যাবিউজের কথা বলছে বা কিছু টুকটাক বলছে, এর চেয়েও অনেক বাজে কিছু হয়তো তার এই যে খারাপ সময়টা বললো সে এর চেয়েও মানে বাজে পুরো সময় তার আমার লাইফের ডার্কেস্ট পিরিয়ড এটা, ইভেন মানে মোস্ট আমার যতটুকু ডার্কেস্ট মনে করে পিরিয়ড, সে থেকে ডার্ক। ফিজিক্যাল অ্যাবিউজের মধ্যেও সে হইতেছে টুকটাক গেছে আর কি। ঠিক আছে, এবং হচ্ছে তার যে প্রেশার গুলো ছিল সবগুলো সামলে আসলে, এবং হচ্ছে তার শারীরিক ভাবেও কিছু হচ্ছে সমস্যা ছিল। মাইগ্রেনের কথা বলো, রাত্রেবেলা হচ্ছে টানা পড়তে পারতো না, এবং সবকিছু মিলে আমি হচ্ছে যখন স্টার্টিং করছি আমি হচ্ছে চেয়ারে বসে পড়তে পারতাম না, আমি টেবিল চেয়ার ছাড়া পড়তে পারি না। বাট আমি বসলে আমার 5 মিনিট পরে আমার মেরুদণ্ড বরাবর ব্যথা শুরু হইতো। এন্ড আমি কাঁদতাম আর পড়তাম, আমি উঠতাম না। আমি হচ্ছে আমি পড়তে বসলে কিন্তু যে মানুষ বলে পোমোদারো টেকনিক হ্যান ত্যান, আমি আমি 5 ঘন্টা টানা বসে পড়ি। মানে যখন পড়ি একদম টানা, আমি উঠি না। এটা আমার এই ধৈর্যটা আছে, কিন্তু আমার মেন্টালি ধৈর্যটা আছে, বাট আমার বডি এটা সাপোর্টই করতো না। আমি কি পরিমাণ ডাক্তার দেখাইছি গিয়ে, যে হচ্ছে কত মানে কত জাতের নিউরোলজিস্ট, তারপর কি যেন আরো আছে কি যেন, তো হচ্ছে রেহেটোলজিস্ট আছে একটা। তো কেউই তেমন একটা সলভ দিতে পারে নাই। তো হচ্ছে তারপর এটা আস্তে আস্তে এটা মানে কমছে। একজন হচ্ছে আমার এক ফ্রেন্ড বগুড়া মেডিকেলে পড়তো, ওর সাথে আমি ওর মেডিকেলে গেছি। ওইখানে হচ্ছে অনেক অনেক ফেমাস একজন ডিপার্টমেন্টের হেড নিউরোলজিস্ট, উনি আমাকে ওষুধ দিয়ে দেন, আমার এই জিনিসটা আস্তে আস্তে ভালো হয়েছে। বাট আমি আর যে পড়তাম, কাঁদতাম আর পড়তাম, এই আমার সারা শরীরে ব্যথায়। মানে আমি আবার একটু ইয়া করি, লাইক হচ্ছে ওরা প্রাইভেট ভার্সিটিতে পড়ছে। তো তার চেনা জানা কেউ মানে আমরা যেমন আমি যেমন হচ্ছে পার্সোনালি আমার কথা বলি, আমি এটা প্রায় বলি যে আমি ভাই যেই রুমে ছিলাম বুয়েটে, হ্যাঁ ওই রুমে থেকে রাইট নাও মানে 4টা বেড ছিল, 4টা বেডের ভিতর 3টা বেডে যারা আছে তারা বিশেষ ক্যাডার এখন, হুম। ইনক্লুডিং মি। আমার পাশের রুমে হইতেছে সে হইতেছে সারা বাংলাদেশে ফার্স্ট হয়েছিল। আমার এই আরেক পাশের যে রুমমেট সে হইতেছে 3বার মনে হয় বিশেষ ক্যাডার, মানে দুইটা হচ্ছে টেকনিক্যাল ব্যাচের মানে ইয়ে হইতো। মানে আমার জন্য এই জিনিসগুলো অ্যাভেল করা অনেক ইজি ছিল। ভাই কি পড়ছেন, ভাই কি কি বই কি করছেন, মানে হুম। আমার জন্য খুবই ইজি ছিল।
এটা কিন্তু প্রাইভেট ভার্সিটির একজন স্টুডেন্টের পক্ষে এই জিনিসটা এত অ্যাভেলেবল না, বিষয়গুলো যে আমি হচ্ছে কোথেকে পড়বো কি বই পড়বো। হ্যাঁ, এই যে বিষয়গুলো মানে তার প্রথম কথা যে প্রাইভেট ভার্সিটিতে পড়ছে, দ্বিতীয় জিনিস হচ্ছে তার কোনো ক্লু নাই, তার মনে হচ্ছে গভর্নমেন্ট জব করে, বাট গভর্নমেন্ট জব কাকে বলে, কি অবস্থা, কি কি জবের পরীক্ষা হয় সারা বাংলাদেশে, কিভাবে প্রিপারেশন নিতে হবে, কোনো ক্লু নাই। সেখান থেকে হচ্ছে লগে আপনার একদম হইতেছে এই জায়গাটাতে আসে, ঠিক আছে। দ্বিতীয়, এরপরে ধরেন যে হচ্ছে তার ফ্যামিলিও, সে বললো যে তার ফ্যামিলিও একটা সময় হয়তো চাইতো না যে মানে জবের পড়াশোনা বাদ দিয়ে মানে অন্য কিছু আর কি, লাইক যেটা বললো সে হয়তো ম্যারেজ বা অন্য দিক থেকে সে হয়তো ওইরকম আর কি ফ্যামিলি থেকে সাপোর্ট পায় নাই। শুরুতে হচ্ছে আমাকে বলছিল ভাইয়া, লাইক মানে প্রথম ব্যাচে যে ভর্তি হয়েছিল তখন মানে প্রথমে 100 টাকা দিছে যে ভাই আমি 100 টাকা দিলাম, আমি ভাই ভর্তি হ্যাঁ হয়েছি, হ্যাঁ হ্যাঁ বাকি টাকা আমি দেবো, মানে এরকম একটা পরে সিচুয়েশন আমি ছিল। বাকিটা, আমি হ্যাঁ আমি কি বলবো বাকিটা আমি দিতেছি আপনাকে পরে, আপনি জাস্ট আমাকে ঠিক আছে, এডমিট করেন। আমি বললাম, আচ্ছা ঠিক আছে সমস্যা নেই। হ্যাঁ, তো মানে এরকম একটা সিচুয়েশন। হ্যাঁ, এরপরে মানে ফ্যামিলি থেকে হচ্ছে এরকম হয়তো শুরু থেকে হচ্ছে সাপোর্ট দেয় নাই, এবং মানে এতগুলো অর্থ তার হচ্ছে তার শরীরটাকে হচ্ছে সাপোর্ট দিচ্ছে না, সে রাত্রে পরে পড়তে পারতেছে না, মানে তার মানে সে চাইলে আজকে মানে অজুহাতের তার অভাব ছিল না, সে যদি অজুহাত দিতেও সবাই মেনে নিতেন, ঠিক আছে আমার করে দেওয়া হয়তো আমার হবে একটা না। লেখা হ্যাঁ, আছে, আমার একটা আমার ওয়ালে সবসময় অনেক কিছু লেখা থাকে, মনে করেন মোটিভেটিং কিছু। তো একটা লেখা ছিল যে আমি এত কিছুর মাঝেও আমি এখন কেমনে নিজে ধরে রাখবো পড়াশোনায়। তো আমি একটা কাজী নজরুল ইসলামের একটা একটা লাইন আছে যে আমি জাহান্নামের আগুনে বসিয়া হাসি পুষ্পের হাসি। এটা আমার সবচেয়ে মোটিভেটিং একটা লাইন ছিল। আমি কাজী নজরুলের অনেক বড় ভক্ত। আমি রবীন্দ্র থেকে কাজী নজরুলের বেশি সাপোর্ট করি। তো হচ্ছে আমার উনার একটা ওয়ার্ড, এই যে একটা লাইন যে আমি জাহান্নামের আগুনে বসিয়া হাসি পুষ্পের হাসি। তো আমার জন্য এটাই ছিল যে আমি জাহান্নামের আগুন আমার চারদিকে, বাট আমি তো তবুও আমি হাসবো, আমি তবুও সেটাই। আমার এবং লাস্ট ডে মানে এই যে পর্যন্ত আজকে দেখে। তো আজকে তো সবাই দেখলো যে তোমার স্ট্রাগল হয়তো তুমি টিপ অফ দা আইসবার্গ বলছো, তুমি হয়তো পুরো জিনিসটা হয়তো তুমি বলো না, তুমি আসলে যে জিনিসগুলোর ভিতর না দিয়ে না গেছো না, আমি পুরো খুবই খুবই জিনিসটা সামান্য বলি কিছু নাই, বলছো, সামান্য ঠিক আছে। এবং ডিটেলস এবং বলি। এই স্ট্রাগলটাও তুমি কিন্তু খুব ফ্র্যাঙ্কলি খুব হাসি মুখে হচ্ছে তুমি বলছো, ঠিক আছে। মানে এটা কিন্তু সবার এই ইয়াটা থাকে না। হ্যাঁ, তো এই যে হচ্ছে মানে সার্বিক দিক দিয়ে মানে এই টাইমটার ভিতর দিয়ে যাওয়া, মানে 8-10টা চাকরির পরীক্ষার্থী যেই টাইমের ভিতর দিয়ে যায় তার থেকে অনেক গুণ বেশি স্ট্রাগলের টাইম ছিল, আমি বিলিভ করি অ্যাটলিস্ট। ঠিক আছে, এই কারণে আমি বলা যে সুহাগের যদি জব হয় তাহলে ভাই আমার টিচিং ক্যারিয়ার আসলে সার্থক, মানে আসলে আমি মোটামুটি দিলে পড়াই দেওয়া যায়। কারণ হ্যাঁ, আমি তো এই আর মাহিন কি মানে ভাইয়া আমি বলতাম যে আমি আমি পার্সোনালি মাহিন ভাই আপনি আমার গুরু। মানে মাহিন ভাই হচ্ছে সবসময় বলি যে মাহিন ভাই আপনি আমার গুরু, কারণ মাহিন ভাইয়ের আর আমার মানে এইজ গ্যাপ বা ব্যাচ গ্যাপ খুবই কম, মানে 1-2 বছর। বাট হচ্ছে মাহিন ভাইয়ের প্রতি যে আমার সম্মানের গ্যাপ, এটা মাহিন ভাই আমি বলছি, সম্মানের যে ডিফারেন্স সেটা হচ্ছে 30-40 বছরের ডিফারেন্স। যদি আমি মাহিন ভাইয়ের সম্মানের কথা বলি যে মাহিন ভাইয়ের সম্মান করবো কিভাবে, উনি আমার কাছে একজন 40, আমার বয়সের থেকে 30+ করলে যে বয়সটা হবে, আমার কাছে ওনার সম্মানটা সেই জায়গায় আসে। এটা বইলে বোঝানো যাবে না। মাহিন ভাই বিলিভ করবেন না, আজ পর্যন্ত উনি আমাকে তুই বললে ডাকেন না, উনি আমাকে আপনি ছাড়া ফার্স্ট ডে টু স্টিল দে, আমি এটা সবাইরে বলি যে যেখানেই যাই আমি বলি যে মানুষ চিনে না যায় না ইয়া করে, বাট হচ্ছে মাহিন ভাই মাহিন ভাই এমন একটা মানুষ যে আজ পর্যন্ত ভাই আমার আপনি ছাড়া কথা বলে নাই। এই যে একটা পারিবারিক শিক্ষা, মানে মানুষকে মানে এত বড় ভার্সিটি থেকে পড়ে এত ভালো সিজিপিএ, মানুষের তো মনে করেন মানে ওই ভার্সিটিতে পড়লে সিজিপিএ মনে করেন 2.1 পয়েন্ট থাকলেও ভাই ভাবে ধারে কাছে ঘেঁষা যায় না। আর মনে করেন উনি এত ডাউন টু আর্থ, এন্ড হচ্ছে উনি যে মাহিন ভাই যে খালি মিষ্টি মিষ্টি কথা বলে এমন না ভাই, মাহিন ভাই যখন কথা বলে আপনারা চিল্লা লবণ লাগাই দিবে এমন টাইপের, যখন বলে উনি একদম হচ্ছে কি স্ট্রেট ফরওয়ার্ড পার্সন। আপনার সবার সাথেই একদম সেম ভাবে কথা বলে, সবার সাথেই উনি একই টাইপের মানুষ। এন্ড উনি আজ পর্যন্ত আমাকে আপনি ছাড়া কথা বলে দেন। এটা হচ্ছে আসলে একটা পারিবারিক আজকে শিক্ষা সুয়ারে মানুষকে। সুয়ারে মেবি এই আজকে লাইভে আমি প্রথম তুমি ডাকছি, তুমি ডাকার কারণ আছে, হ্যাঁ মানে হ্যাঁ। ওর আসল নাম তো সুমাইয়া, আমার হচ্ছে আপন হুম শালীর নামও সুমাইয়া, এবং দেখতেও হইতেছে তোমার হুম মতো, ঠিক আছে। এবং যখন বললা তুমি হচ্ছে যে তুমি 16 ব্যাচে, তখন আমি হচ্ছে হুম তোমার ভাবলাম যে তাহলে হচ্ছে যেহেতু লাইভে, এবং হচ্ছে লাইভে হচ্ছে আমার মানে এটা হচ্ছে একটা ইয়া আর কি। হ্যাঁ, লাইভে হুম। আসলে সাধারণত হচ্ছে আমরা না তুমি না, বলে এটা ডাকি, বুঝলাম, বাট বাট এই আমি এটা আজকের সবসময় পর থেকে এই যে এটা। আবার হচ্ছে তুমি ইয়াতে টেলিগ্রাম ম্যাচ দিও, দেখো যে আমি আপনি করে বলতেছি, ঠিক আছে, মানে আমি মেনটেন হ্যাঁ করি আর হ্যাঁ কি। হ্যাঁ হ্যাঁ, এটাই এটাই ভাইয়া, যে এটা হচ্ছে মনে করেন হচ্ছে পারিবারিক শিক্ষা, যেটা সবাই হচ্ছে তার পরিবার থেকে নিয়ে আসে না। বা সবাই হচ্ছে মানে মারা বা বাবারা, বিশেষ করে মারা তার ছেলে মেয়েদেরকে ওইভাবে গড়তে পারে, বিশেষ করে ছেলেদের।
বুঝছেন? একটা জিনিস খালি আপনি খুব ভালো স্টুডেন্ট হইলে, খুব ভালো আ মনে করেন হচ্ছে ভার্সিটিতে পড়লেই যে আপনি ভালো মানুষ হবেন, এটা কিন্তু না। ভালো মানুষ হওয়া এক জিনিস, আর ভালো স্টুডেন্ট হওয়া এক জিনিস। তো সবাই কিন্তু নিজের ফ্যামিলিকে রিপ্রেজেন্ট করে। এটা কিন্তু মানুষ ভুলে যায় আসলে। তো মাহিন ভাইয়ের আমি সবসময় এই উদাহরণটা দেই যে মানুষ মানুষের ফ্যামিলিকে রিপ্রেজেন্ট করে। তো এটা মানুষ সবাই হয় না। মনে করেন অনেক ভয়ংকর, ভয়ংকর ঘটনা ঘটছে মানে বড়, বড় ভার্সিটিতে। তো যদি ফ্যামিলির শিক্ষাটা ঠিকঠাক থাকতো এগুলো কিন্তু হইতো না আসলে। তো এটাই বলতেছি। তো ওভারঅল আমি জানি কিছুই বলি না। আমি জাস্ট হচ্ছে জিস্ট বলছি। এখন যদি আমি বলতে বসি আমরা তো আমাদের রাত ফুরায় আমি যাবে ধরে বা রাখছিলাম আমি ধরে রাখছিলাম হচ্ছে সুহা আজকে কান্নাকাটি করবে, হ্যাঁ, আমি এবং আমি ওরা জিজ্ঞেস করেছি ভাই আবার কান্না বলতেছে নাকি। তুই কান্দবা নাকি? হ্যাঁ, বাট কারণ আমি 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 আসলে ওরে কাঁদতে দেখছি, হ্যাঁ, এরকম একটা সিচুয়েশন, মানে সে হচ্ছে কেঁদে আমি কেঁদে আমি মেসেজ কাঁদি না। দিচ্ছে বা আমার ভয়েস ভাই দিচ্ছে। আমারে আপনি দেখছেন দেইখা বলতেছেন। আমার আজ পর্যন্ত আমার ফ্রেন্ড বলেন, মেয়ে ফ্রেন্ড বলেন বা আমার ভার্সিটি বলেন, স্কুল বলেন আমাকে কেউ কাঁদতে দেখে নাই। মানে মানুষ আমি যখন শেয়ার করতাম মাঝে, মাঝে আমার ডিপ্রেশনের কথা তো বলতো ভার্সিটিতে, "আর তোরে দেখেও জীবনও মনে হয় না তোর জীবনে কিছু এরকম আছে।" আমি সবসময় হি, 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 হা, হা। মানুষের সাথে সবসময় আমি এটা হচ্ছে আমাদের সুন্নত আসলে। আমাদের যে নবীর সুন্নত যে তুমি মানুষের সাথে যখন কথা বলবা বা মিশবা হেসে কথা বলবা। তো আমি অলওয়েজ না আমার লাইফে মানে ঝড় তুফান জাহান্নাম হয়ে যায়। মানুষের সামনে যখনই আমি যাই আ কেউ আজ পর্যন্ত আমার গুমরা মুখ দেখে নাই। সত্যি কথা বলতে আমাকে কেউ বলতে পারবে না। এটা অসম্ভব। আর আমার সামনেও কেউ গুমরা মুখ করে থাকতে পারে না। আমি জ্বালায় বলে, কি হইছে আম্মু তুমি মুখ ফুলায় আছো কেন? কি হইছে? মানে আমার সামনেও কেউ মুখ ফুলায় থাকতে পারে না। তো জিনিসটা এমন আমি সবার সামনে কাঁদতে পারব না। এটা আমার কেউ দেখে না আমাকে কাঁদতে আসলে। কেউ এটাই। দেখে নাই। তো সুমাইয়া হক সুহা, তোমার জন্য অনেক শুভকামনা। আসলে এভাবেই হচ্ছে হাসি খুশি থাকো সব সময়, এভাবেই আসলে মানে এইটা হয়তো তোমার সাকসেস, হয়তো তোমার সামনে আরো অনেক কিছু ওয়েট করতেছে, এটা হয়তো আমি মনে করি যে একদম ইনিশিয়াল একটা সাকসেস। ইনশাল্লাহ তুমি আরো হ্যাঁ, পরীক্ষা দিবা, বাংলাদেশ ব্যাংকে রেডি পরীক্ষা সামনে, ওটিতে ভাই আমি ভাইবা দিবা। ওসিতে দিছিলাম। ওসিতে আরসিতে আমি পরীক্ষা দেই জন্য না। অনেক আমাদের হচ্ছে শুভকামনা, রিটেন অনেক শুভকামনা রইলো, অনেক দোয়া রইলো। এবং আমি বিলিভ করি আসলে তুমি আসলে জিরো থেকে শুরু করছো, এবং স্টার্টিং মানে সবার তো হচ্ছে একটা রেসে তো সব একটা মাইনাস জায়গা থেকে বললে ভালো স্টার্ট হয়। করে। হ্যাঁ, সবাই তো হচ্ছে একটা জায়গা থেকে হচ্ছে শুরু করে, হ্যাঁ। তোমার আমি হুম, যখন হচ্ছে তোমার সাথে প্রথম কথা হয়, তোমার হচ্ছে স্টার্টিং পয়েন্টটা আসলে অনেক পিছনে ছিল। তো এইটা কভার করে তুমি যে আজকে একটা ফার্স্ট ক্লাস অফিসার হিসেবে হচ্ছে নিজেকে পরিচয় দিতে পারতেছো, আমি মনে করি এইটার আসলে মানে তোমার পরিশ্রম এবং তোমার যে একাগ্রতা এবং হচ্ছে যে ডিটারমিনেশন, মানে তুমি এইটা হবে মানে হওয়া লাগবেই, হ্যাঁ, এইটা যে হচ্ছে ধরে রাখা 1-1.5 বছর ধরে হুম। টানা, অ্যাকচুয়ালি 3 বছর হবে, অ্যাটলিস্ট 3 বছর হবে, বাট 1-1.5 বছর ৩ হচ্ছে আমি সাড়ে হতে ৩ তোমার তো সাথে, হ্যাঁ। আমাদের সাথে এই এই আপনার সাথে ২ জিনিসটা, বছর ভাইয়া। পুরো ২ বছর আপনাদের সাথে। হ্যাঁ, এই জিনিসটা আমি মনে করি যে অনেকেই হাল ছেড়ে দেয়, 2 মাস 3 মাস 4 মাস হচ্ছে না, একটা দুইটা তিনটা প্রিলি ফেল, সে হাল ছেড়ে দিচ্ছে, হ্যাঁ। কিন্তু এইভাবে হচ্ছে লেগে থাকা, এইটা আমি মনে করি যে তোমার ভেতর ইউনিক ছিল, এবং এইটা প্রতিদান তুমি পাইছো। ইনশাল্লাহ সামনে আরো বেটার বেটার হচ্ছে খবর আমাদেরকে হচ্ছে দিতে পারবা। তো এই আর কি, হ্যাঁ, হুম। তোমার জন্য অনেক অনেক শুভকামনা। আর সর্বশেষ যদি হইতেছে মানে আমি জাস্ট হচ্ছে তোমাকে বলবো, মানে মেইনলি তোমাকে নিয়ে আসা, যে আসলে আমাদের অনেক আহ, আহ, মানে লেডি ক্যান্ডিডেট আছেন যারা হচ্ছে লেডি অ্যাসপাইরেন্ট যারা, হ্যাঁ, তারা একটা সার্টেন সময় পর্যন্ত চেষ্টা করেন বা করেন না, বা অত সিরিয়াস থাকে না বা মোটিভেশন পান না, হ্যাঁ। এখন তাদের জন্য তুমি যদি কোনো একটা মেসেজ দিতা, যে যারা আসলে অনেক অড ফেস করে, হ্যাঁ, তো সেই জায়গা থেকে তোমার যদি কোনো ইয়া থাকে, সাজেশন থাকে তাদের জন্য। এটা হচ্ছে মনে করেন হচ্ছে মেয়ে জাত হয়ে জন্ম নিলে মনে করেন আপনি যেই আপনার ফ্যামিলি স্ট্যাটাস যেমনই থাকুক ইউ হ্যাভ টু বি মানে মানে এখন মডার্ন মেয়েরা বলে কি আরে আমি ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট মানে হচ্ছে এই যে রাত আপনি যখন খুশি তখন ঘুরে বেড়ানো যা খুশি করেন টিকটক করেন এগুলোর ইন্ডিপেন্ডেন্ট মাহিন ভাই বলতো একটা কথা যে আপনি আর যাই হোক টিকটক তো করেন না পড়তে আসছেন তো তো হচ্ছে টিকটক করা। তারপর আমার একটা প্রাইভেট মেডিকেলের ফ্রেন্ড বলতো যে ও হচ্ছে প্রাইভেট মেডিকেলে পড়ে টিকটক করে। তো বলছে টিকটক করাও একটা আর্ট মানে একটা প্রতিভা লাগে। তো ওইটা নাই আমার আছে। তো আমি বলছি আলহামদুলিল্লাহ আমার এই প্রতিভা নাই। তো হচ্ছে এগুলাকে ইন্ডিপেন্ডেন্স বলে না। মেনলি মেয়েদের মেইন ইন্ডিপেন্ডেন্টই হচ্ছে ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্ট। আপনার ব্যাকগ্রাউন্ড যেমনই হোক আপনার প্রতিটা মেয়ের ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হওয়া উচিত।
মানুষ মনে করে কি হচ্ছে একটা ভালো বিয়ে হয়ে গেল, ভালো হাজবেন্ডের মানে অনেক বড় লোক বা অনেক একজন হচ্ছে পদধারী অফিসার বা হচ্ছে বিসিএস করে বিয়ে করে ফেললাম, লাইফ সেটেল, বাচ্চা কাচ্চা করলাম, তারপর কি লাইফটা কি? মানে আমার যে মাইন্ডসেট ছিল আমি সেটা বলি। আমার মানে একদম খুব অল্প বয়স থেকে ছিল যে আমি দুনিয়াতে আসছি, আমি যদি দুনিয়াতে আমার রিমার্ক রেখে না যেতে পারি, এই জন্মই তো আমার বৃথা। আমি তো জন্মান্তরে বিশ্বাস করি না, বা আমাদের তো ধর্মে জন্মান্তর নাই, আমার একটা জন্ম। আর এখানে যদি যদি আমার কোনো চিহ্ন না দেখা যেতে পারি, আমি যদি লাইফে কিছু ওইরকম করতেই না পারি, তাহলে আমার জন্ম নিয়ে লাভ কি? মানে আমি এজ এ মেয়ে হিসেবে আমাকে কখনো ভাবি নাই, বাট সে এজ এ পার্সন, একটা ছেলে যখন মানে ওই লেভেলে যাইতে পারতেছে, ও একটা গ্ল্যামারাস লাইফ লিড করতে পারতেছে, একটা গ্লোরি ফেস করতে পারতেছে, হোয়াই নট মি? আমার কি সেই অধিকারটা নাই এই যে মানুষ হিসেবে? বা আমার মানে আমার জন্মই হয়েছে কেন যে বিয়ে শাদী করলাম, আরামে এসে ঘুমাইলাম, আহ, বাচ্চা পাললাম? এটা তো একটা চাকরিজীবী বা মহিলারও তাই করতে হয়, তাই না? তো হচ্ছে এটা তো আমার জন্য লাইফ ছিল না। আমি কাউকে ডিসরেসপেক্ট করতেছি না, কারোর ওপিনিয়নকে, বাট আমি মনে করি প্রতিটা মহিলারই হচ্ছে গিয়ে বা প্রতিটা মেয়ের ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট থাকা উচিত। কারণ মেয়েদের পায়ের নিচে মাটি কোনো জায়গাতেই নাই, মেয়েদের আপন বলে কিছুই নাই। শ্বশুর বাড়ি গেলে শ্বশুর বাড়িও তোমার না, বাপের বাড়ি ছাড়লে বাপের বাড়িও তোমার না। তোমার তাইলে কি? তোমার হচ্ছে তোমার টাকা তোমার। টাকা থাকলে তোমার টাকা, ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স একটা সিকিউরিটি, এটার মতো বড় সিকিউরিটি দুনিয়াতে কিচ্ছু নাই। মানে একটা মেয়ের জন্য এর থেকে বড় সিকিউরিটি হইতে পারে না। এটা আমি অনেক আগের থেকে, একদম ছোট থেকে এটা আমি রিয়েলাইজ করছি। এন্ড সেটার জন্য আগায় যাওয়া, এন্ড হচ্ছে যেসব মেয়েরা মনে করেন পারবে না, পারতেছে না, বা ইচ্ছা আছে, আমার মনে হয় কি যে মানে আপনার মানে মানে কিচ্ছু নাই, আমার কাছে কিচ্ছু ছিল না, যেটা ভাই বলছে। আমি 100 টাকা জমা দিয়ে বলছিলাম, ভাই আমাদের আপনি রাখেন, ভর্তিও না, আমি পরে দিতেছি। তো আমি একটা বই আনি, আমি হচ্ছে ছোটবেলা থেকে হচ্ছে আমি ফ্রেঞ্চ রাইটারদের অনেক বড় মানে ফ্যান। এর মাঝে একটা বই আমি আমার সামনে রাখতেছি, হচ্ছে এই যে দা আলকেমিস্ট। সবাই পড়ছে মোটামুটি, পল চলের। এটার মধ্যে একটা বিখ্যাত, সবাই জানে একটা ওয়ার্ড আছে যে ওম শান্তি ওমেও, এটা মানে এখান থেকে ট্রান্সলেট করে ইউজ হয়েছিল যে এই যে আমার আমার প্রতিটা বই মার্ক করা থাকে সুন্দর সুন্দর ওয়ার্ড গুলো। আমি প্রচুর বই পড়ি। তো এটার মধ্যে আছে, হু এভার ইউ আর or whatever it is that you do, when you really want something, it's because that desire oriented in the soul of the universe, it's your mission on earth। মানে এটা হচ্ছে যে এই যে শাহরুখ খান বলছিল না যে किसी चीज को दिल से चाहो पूरी कायनात उसे पाने की साजिश में लग जाती है। তুমি যদি কোনো কিছু তোমার মন থেকে চাও, পুরো ইউনিভার্স তোমার সাথে চলে আসবে তোমাকে হেল্প করতে। আমার কাছে ক্ষেত্রে তাই হয়েছে। আমাকে মানে প্রচুর মানে বললাম না কত সুধাকর দাদা, তারপর হচ্ছে আমাকে ফাইন্যান্সিয়ালি মানুষ সাপোর্ট করছে, চিয়ে না যায় না, বিলিভ মি। আমি 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 আমার বই কেনার টাকা ছিল না, মানুষ আমাকে ফাইন্যান্সিয়ালি সাপোর্ট করছে উইদাউট এনি মানে কোনো রিটার্ন ছাড়া, যে আপনি বই কিনেন। তারপর আমি আমার 1-2টা বই কিনছি, আমার এমনি এমনি এতগুলা বই হয়েছে। ওই মানুষ আমাকে ফাইন্যান্সিয়ালও হেল্প করছে কোনো ধরনের রিটার্ন ছাড়া, আমার উপর বিলিভ করছে। তারপর হচ্ছে যে আরেকজন হচ্ছে নাইম, আমার জুনিয়র নাইম, মানে তাও আমি ভাই ডাকি, যে হচ্ছে ওনারা আমার পড়ায় সাপোর্ট করছে। আপনি এই কোর্স কিনেন, আপনি এনে এক্সাম দেন, এনে শর্ট এক্সাম দেন, বা আপনি তাহলে কেমনে আগাবেন। তো এই যে এগুলা এগুলা কিন্তু মানুষ নিজের থেকে আইসা করছে, আমি কিন্তু কাউকে চাই নাই। এই বই নাই আপনি আমাকে সাহায্য করবেন এমন কিছু না, কিন্তু ওরা আমাকে সাইডে সাইডে আইসা বলছে যে যে আমার স্টোরি শুন না, যে হচ্ছে যে আপনি পড়েন, আপনি এসব চিন্তা করেন না। ওরাও কিন্তু কেউই জব ক্যান্ডিডেট ছিল না, সবাই টিউশন পড়ায় আমার মতোই। অনেকের কেবল আমার সাথেই জব হয়েছে, বা অনেকের পায় নাই, এরকম মানুষ। তো হচ্ছে এই যে বললাম না যে আপনি যদি মানে কিছু চান, জাস্ট হচ্ছে আপনার জাস্ট ওই একাগ্রতা, ওই চেষ্টা, ওই পরিশ্রমটা, ওই ধৈর্যটা থাকা লাগবে। মানে পুরো ইউনিভার্স অটোমেটিকলি আপনার অ্যালং এ এসে পড়বে। এটা হচ্ছে ডট, একটা একটা ডট, এই ডট মানে একটার সাথে একটা কানেক্টেড হতে থাকবে, বুঝছেন? জিনিসটা এমন। তো আপনি যদি কিছু মনে করেন আপনি এটা হবেন, আপনার ওটার পিছনে লাইগা থাকতে হবে এট এনি কস্ট। মহিলা যান বাইরে বাঁচছেন, বা এটা মানে কামড়ায় ধরে থাকতে হবে। আপনি যদি ওটা থাকতে পারেন, এন্ড অফ দ্য ডে আপনি সফল হবেনই। যে মানে এটা কি বলবো যে
আপনার স্ট্যান্ডার্ড আপনি নির্ধারণ করেন। আপনি যদি ওই স্ট্যান্ডার্ড ওটা ধরে রাখতে পারেন যে আমি আমার স্ট্যান্ডার্ড নিচে নামাবো না, আমি স্ট্যান্ডার্ড লো করবো না, দেখবেন আপনি আপনার গন্তব্যে ঠিকই পৌঁছেছেন। আর গন্তব্যে পৌঁছানোর আগ পর্যন্ত কোনো দিকে থাকানো যাবে না, কোথাও থামা যাবে না। মানে আপনার গন্তব্যে পৌঁছানোর আগ পর্যন্ত কোথাও থামা যাবে না, যে যেটাই বলুক না কেন। আপনি আমি কর্মসংস্থান ব্যাংকে হয়েছি, আমার কাছে মনে হচ্ছে আমি ওয়ার্ল্ড ব্যাংকে হয়েছি। এটা হওয়ার পর আমার যে কত রিলেটিভস, দূর সম্পর্কের রিলেটিভস কত কি বলতেছে, আরে এটা ব্যাংক হইলো হ্যান ত্যান। একজন তো পরশুদিনই ফোন দিচ্ছে, আমার কাজিন, আমার এক কাজিন হচ্ছে গিয়ে উনি বিসিএস ক্যাডার, ওনার মামার এদের ফোন দেওয়া হয়েছে যে ওনার মানে শুরুতেই বলছে, আরে কিসে তোমার তো আরো পড়া দরকার ছিল, এটা কি ব্যাংক হয়েছে। আমি তো ওনারে লিটারালি, আমি কারোর সাথে আজ পর্যন্ত মানে কর্কশ গলায় বা হচ্ছে মানে জুড়ে কথা বলি না, বেয়াদবি কোনোদিন করিনি, বাট ওনাকে আমি আসলে একটু মোটামুটি ধুয়ে দিচ্ছি যে আমি বলছি আমার এই পর্যন্ত আসতে আমার ফাইটে গেছে। এন্ড আমার তখন আমার পাশে কেউ ছিল না। আর আমি যে এই আমার হয়েছে আলহামদুলিল্লাহ, আমি একজন ফার্স্ট ক্লাস অফিসার, আমি এখন পর্যন্ত আসতে পারছি, আমি অনেক সন্তুষ্ট। আপনি কি মনে করেন বা কি না মনে করেন আমার কিচ্ছু যায় আসে না। দেন উনি আমতা আমতা করতেছে, বলতেছে আরে আমি তো তোমার বাবাকে ফোন দিছিলাম পাইনি, তাই তোমাকে ফোন দিছি। আমারে কিন্তু জীবনেও কেউ ফোন দেয় না, আমার ফোন বাজেই না আমার বাবার নাম্বার ছাড়া। তো এই হচ্ছে কাহিনী। তো হচ্ছে মানুষ কত কিছু যে বলছে, যে আমি একদিন নানুর বাড়িতে, কালকে আমি আমার নানুর বাড়িতে গেছি মিষ্টি নিয়ে। তো আসার সময় একটা আমার নানুর বাড়ি, আমার মা একটা কাজিন টাইপের আছে, উনি বলতেছে যে তুমি মানে এলাকার সবাই জানে আমারে তো প্রচুর বিয়ে দেওয়ার জন্য যাতায়াতি হয়েছে, আরে আমি কারোর কথা শুনি না, আমি তো হচ্ছে আউট অফ কন্ট্রোল হয়ে গেছে, কত কাহিনী যে হয়েছে। ছোট এরিয়াতে যা হয়, পৌরসভা এরিয়াতে। তো ওই আপুটা প্রাইমারিতে জব করে, তো উনি বলতেছে যে সুমাইয়া তুমি তো প্রমাণ করে দিলা, তুমি মানে কালকে ওইটা শোনার পর আমার সারা রাত কালে ঘুম হয়নি, আমি একটু ঝিমাই গেছিলাম, আমার মনে হচ্ছে আমি আজকে সকালে আবার পড়তে বসছি এটা শোনার পর। কালকে এটা আশা করছে তুমি তো প্রমাণ করে দিলা, তোমার সামনে মানুষ কত কি বলছে তোমার নিয়ে, কত কি হইছে, যে মেয়ে তো উচ্ছন্নে গেছে, বাপ মার কথা শুনে না বিয়ে করে না, হ্যান ত্যান। আর আমার ফ্রেন্ডরা তো কত খারাপ ভাবে জাজ করছে, আরে মেয়ে বিয়ে করে না কেন, মেয়ে ওরকম ওরকম, কত কি যা, কি বলবো বা হচ্ছে ওই আপুটার কথায় আমার সবচেয়ে টাচ করছে যে সুমাইয়া তুমি তো প্রমাণ করে দিলা সবার সামনে, এখন তো কেউ আর কিছু বলার বাকি নাই। ইনশাআল্লাহ তুমি খাতা নিয়ে তাই বাট এই কালকে ওনার সাথে দেখা হওয়ার পর এনার্জিটা করছে। তো এটাই বললাম যে মানে আমার এত ডার্ক হয়ে গেছে, এত খারাপ দিনগুলো গেছে, বাট হচ্ছে আমি মানে দাঁতে দাঁত চাইতে আগে বসেছিলাম, দাঁতে দাঁত চাইতে, এটা আমি বুঝতে পারবো না। আর আমার সবচেয়ে বড় শক্তি ছিল আমার আল্লাহ, আমি আল্লাহর প্রতি মানে এত ভয়ঙ্কর বিশ্বাস আমি বলতে পারবো না, কারণ আমি এটা সারা জীবন বিশ্বাস করছি যে আমার সাথে যারা খারাপ করছে তারা খারাপ হয়েছে অলওয়েজ। আর আমি কারোর সাথে কোনোদিন খারাপ হয় নাই, করি নাই, আমার সাথে খারাপ হবে না। মানে আর একটা কথা কি জানেন যে সব জায়গায় পার্সিয়ালিটি পাবেন, দেখবেন মা বাবা পার্সিয়ালিটি করে বাচ্চাদের মাঝে, মা বাবাও নিজের সন্তানের মাঝে পার্সিয়ালিটি করে, বা হচ্ছে মনে করেন স্কুল কলেজে পার্সিয়ালিটি করে। যেমন আমি ছোটবেলা থেকে পার্সিয়ালিটি পাই আসছি, আমার মা স্কুলে গিয়ে ঝগড়া করতো, আমার মেয়ের সব তারিখ আমার সব ঠিক আছে, তবুও আমার মেয়ের আপনি কেন 10-এ 6 দিছেন, ওদের 10-এ 10 দিছেন। টিচাররা পাত্তাও দিত না, এসব নিয়ে ঝগড়া করতো। তো আমি আজীবন পার্সিয়ালিটি ফেস করছি এই স্কুল কলেজ গুলাতে। রুল যত আবার পরীক্ষার হলে গিয়ে দেখি আমার রুল 20, আমার রুল 4 গিয়ে দেখি 20 নম্বরে আমার সিট পড়ছে মেট্রিক ইন্টারে। তো কিন্তু আমি এটা বিশ্বাস করতাম যে আল্লাহর আল্লাহর কাছে সবাই সমান, আল্লাহর কাছে কেউ ফেভারিট, আল্লাহর কাছে ফেভারিটিজম বলতে কোনো ওয়ার্ডই নাই, আল্লাহর কাছে সবাই সমান। আর আপনি যদি লাইফে কোনো কারো খারাপ করে না থাকেন, কারো ক্ষতি করে না থাকেন, আপনি ওটা আপনি যদি মানে নিজের আপনার নিয়ত যদি পরিষ্কার থাকে and আপনি জান প্রাণ দিয়ে একটা কিছু চান, আপনি অবশ্যই পাবেন। আর আপনার সাথে কেউ যদি খারাপ করে থাকে, আল্লাহ আপনি মানে ওদের সম্পর্কে ওদেরকে কোনোটা গালিও দিয়েন না, আপনি জাস্ট চুপচাপ থাকেন এন্ড ওয়েট এন্ড ওয়াচ। এদের পরিণতি মানে ছোটবেলা থেকে আমাকে যেগুলো সেটাই। আমি অনেক সোহাগ শিক্ষা যেটা পেয়েছি। হচ্ছে আমাদেরকে একটা, সোহাগ একটা মানে সুমাইয়া হইতেছে আমাদের সামনে একটা এক্সাম্পল ক্রিয়েট করে গেল যে আসলে হইতেছে এত যে হচ্ছে আপনার বাজে অবস্থার ভিতর দিয়ে গেছে, হয়তো অনেক সময় অনেক
জনই তার সাথে অন্যায় করছে, বাট সবার উত্তরটা কিন্তু সে একটা চাকরি পেয়ে দেখাইছে, ঠিক আছে? তো এইটা আমি মনে করি যে তার সবচেয়ে বড়, মানে এটার চেয়ে বড় জবাব আর হয় না। আপনি মুখে কথা বললেন, হ্যাঁ, তো এইটার আসলে হুম আমি মনে করি যে আসলে কর্মে যদি আমি প্রমাণ করতে পারি, এইটাই আসলে সবচেয়ে বেস্ট উত্তর। এবং হচ্ছে আপনারা যখন এরকম একটা পজিশনে চলে যাবেন যে আমি চাকরি পাইলে তখন হচ্ছে কথা শোনাবো, হয় কি আপনি চাকরিটা পাওয়ার হুম পর আপনার কথা শোনাইতে আসলে ইচ্ছাও হবে না। হ্যাঁ, না তখন কিন্তু না আপনার ঠিক ভিতরে বলছো অটোমেটিক দেখবেন যে আরো বিনয় আপনার ভিতরে চলে আসে, এবং হচ্ছে আপনি হ্যাঁ জানেন হ্যাঁ যে আপনার জবাবটা অলরেডি সবাই পেয়ে গেছে, ঠিক ঠিক আছে? তখন আছে হচ্ছে আপনি আবার মুখে কিছু exactly. বলেন। রাইট। সো না না সোয়া এটা আমাদের সবার জন্য অনুপ্রেরণা, বিশেষ করে আমাদের যারা আসলে অনেক বেশি কষ্টের ভিতরে যাচ্ছেন বা অনেক চ্যালেঞ্জেস এর ভিতরে যাচ্ছেন, বা অনেক মানে যারা একদমই জানেন না ভাইয়া এমন কোত্থেকে শুরু অনেক করবো, বা মেয়ে আছে, আমি অনেক আপুর আমি এমন চিনি, ভয়ঙ্কর অবস্থা। ওরা হচ্ছে গিয়ে জাস্ট মেসে থাকে, প্রাইভেট পড়ায়, and একলা যায় একলা আসে, নিজের খরচ নিজে চালায়, এমন অনেক আপু আছে, বুঝছেন? এমন অনেক আপু আছে, মেয়ে মানে মিডিল ক্লাস ফ্যামিলি, লয়ার মিডিল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করে মেয়েরা যারা প্রতিষ্ঠিত হতে চায়, তাদের মানে পথটা আসলে স্মুথ না, কখনোই না। একটা মেয়ের জন্য এ পর্যন্ত আসার পথ ম্যাক্সিমাম মেয়ের জন্য স্মুথ না। সেটাই। তো সোহাগ সবার জন্য এক্সাম্পল, সোহাগের উত্তর উত্তর হচ্ছে সফলতা। আমি এখনো কামনা করি, আমি বিলিভ করি সোহাগ আরো সামনে যাবে, আরো আরো বেটার পজিশনে যাবে এখনের থেকে। এবং সোহাগ যেটা হচ্ছে আমাদের হচ্ছে এই পুরো লাইফটা জুড়ে আমরা যেটা হচ্ছে দেখলাম সেটা হইতেছে ভাই ডিটারমিনেশন। আপনার আগে গন্তব্য ঠিক করা লাগবে, এরপরে হচ্ছে রাস্তা খুঁজে খুঁজে একসময় সে গন্তব্যে যাওয়া লাগবে। হ্যাঁ, তো এই আর কি। তো সোহাগ, তোমাকে অনেক ধন্যবাদ আজকের লাইভটাতে তুমি অ্যাটেন্ড করছো। আহ, ইনশাল্লাহ হয়তো হুম, সামনে আরো ভালো তোমাকে ভালো হচ্ছে তুমি আমাদের, হ্যাঁ, সাকসেসফুল হয়েছো এরকম নিউজ দিবা। এবং হচ্ছে তুমি যেহেতু হচ্ছে একটা পর্যায়ে গিয়েছো তোমার জায়গা থেকে, এই যে তুমি বলেছো যে তুমি যখন শুরুতে হেল্প আরো চাইতা, যাওয়া হেল্প চাইতা মানুষের কাছে, কিন্তু হচ্ছে মানে তারা বলতো যে আমার এমনি হয়ে গেছে, বা তারা বলতো না তোমার অ্যাটলিস্ট বুক লিস্ট দেওয়া বা কিভাবে করতে হবে, মানে কোনো দায় সারা একটা না আনসার না দাও। কি বাইবোর্ড, ওরা বাইবোর্ড সেটাই তো, আমি বিলিভ করি যে তুমি এই কাজটা করবা না। তোমার কাছে কেউ যদি হচ্ছে জিজ্ঞেস করে বা তোমার যদি কাউকে গাইড না করা, না আমি গাইড করার আমি পছন্দ কখন থাকে, আমি তো অবশ্যই তুমি এখন তোমার হচ্ছে সব সর্বোচ্চ সময় নলেজ দিয়ে তুমি আপ্রায়ণ হচ্ছে গাইড। হচ্ছে বলি। হ্যাঁ, কারণ ওই যে জিসান ভাই একটা কথা বলে যে উনি এটা সবসময় বলে যে কারো রিজিক কেউ নিয়ে নিতে পারে না, কারো রিজিক তুমি কারে নিতে পারবে না, তোমার রিজিক কেউ নিতে পারবে না। তুমি যদি একটা মানুষের হেল্প করো, বা তুমি এটা দেখাইলে একটা মানুষের পরীক্ষায়, বা তুমি হেল্প করলা পড়া নিয়ে, তুমি এর মানে এই না তোমার রিজিক ও নিয়ে গেছে। তো কারো রিজিক কেউ নিতে পারে না। মানুষ মনে করে কি আমি যদি একটা হেল্প করি ও আমার উপরে চলে যাবে, ও আমার থেকে ডিঙায় যাবে, এটা অসম্ভব। আমার রিজিকও কেউ নিতে পারবে না, বা আমি কারো রিজিক নিতে পারবো না। রিজিক নির্ধারিত। আরো সেটাই। উল্টা তোমার উসিলায় যদি কেউ হয়, এটা আরো সওয়াবের কাজ, বা মানুষ সারা জীবন মনে রাখবে। যেমন আমি মাহিন ভাইদের বা ভিক্টোরসের প্রতিটা মানুষ সারা জীবন মনে রাখবো। কারণ এটা মানে আমার লাইফ চেঞ্জিং পয়েন্ট ভিক্টর ছিল, এটা বলে বোঝানো যাবে না। আমি আমার লাইফে এর আগে আমি সারা জীবনই মানে আমি একটা গাইডলাইন্স গাইডলাইন্স এর জন্য খুঁজে বেড়াতাম। একদম ছোটবেলা থেকে আমি কোথাও গাইডলাইন্স পেতাম না, কেউ আমাকে গাইডলাইন্স দিত না, ভালো কোনো টিচার পাইনি গাইডলাইন্স দেওয়ার। তো আমাদের যে ভিক্টরসের জিরো টু হিরো এগুলা ক্লাসগুলো ছিল, নামই ছিল গাইডলাইন্স ক্লাস। না ভাই, গাইডলাইন্স হুম, ক্লাস প্রতিটা, এমন ছিল যে ক্লাস গাইডলাইন্স ক্লাস, প্রতিটা ক্লাসের নামই ছিল গাইডলাইন ক্লাস 1 2 3 এরকম ছিল। ভাইয়ারা জাস্ট আপনার পথ দেখায় দিবে, আপনি ওই পথ ধরে জাস্ট পথ দেখায় দিছে, এখন চলা, এটা চলা তো কোনো প্যারা না, ওই চলবেন জাস্ট ওই পথ ধরে, আর কিচ্ছু না। জিনিসটা এমন। তো এটাই মানে এই লাইফটা হইতেছে আর কয়জন দেখবে বা কয়জন ভালো লাগবে জানি না। আমরা যারা ভিক্টরস এর 7-8 জন মেন্টর তোমারে চিনি, আমরা ভাই প্রচুর এনজয় করবো। আমি তো হচ্ছে লাইভেই ছিলাম, বাকি সবাই হয়তো সেটা দেখবে, মানে আমরা অ্যাটলিস্ট 7-8 জন খুব বেশি এনজয় করবো, ঠিক আছে? তো আজকে এই জিসান পর্যন্তই ভাই, থাক। জিসান ভাই বকা দিবে, এই মহিমে অনেক গিবত গাইছে। ঠিক আছে, তাহলে ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক। সবাই ভালো থাকবেন আর প্রিপারেশন ভাইয়া নেন সামনে। 24 সাল ভিত্তিকের হচ্ছে আবেদন চলতেছে, 24 সালে আবেদন করে দেন, বা এনি কাইন্ড অফ আবেদন কিভাবে করতে হয় থেকে শুরু করে প্রিপারেশন কিভাবে নেবো, এরকম যাবতীয় জিজ্ঞাসা হচ্ছে আমাদের ফেসবুক, হোয়াটসঅ্যাপ অথবা যেখানেই পারেন আমাদেরকে জিজ্ঞাসা করুন, আমরা সর্বোচ্চ চেষ্টা করি। আর ইনশাল্লাহ হচ্ছে সুহাওয়াকে আলহামদুলিল্লাহ একটা ভালো পজিশনে গিয়েছি। সুহাওয়াকে হয়তো আমরা আমরা হচ্ছে কিছুদিন পর হয়তো তাকে হচ্ছে আমরা অ্যাপ্রোচ করব যে আমাদের যেহেতু একটা প্রতিষ্ঠান আছে এবং সেহেতু ইন হাউস আমাদের প্রোডাক্ট আর কি আমি বলবো, তো সে তাকে প্রোডাক্ট, রিকোয়েস্ট হ্যাঁ, করবো আমি সে আমি মানে সবাইকে বলি আমি ভিক্টর প্রোডাক্টস। আমি বলবো সবাই বলি আমি ভিক্টর প্রোডাক্টস।
আর হচ্ছে আজকে তো সেশনটা হচ্ছে আমি ম্যানিফেস্ট করছি অলওয়েজ, আমি না কল্পনা করতাম, আমি পড়তাম আর কল্পনা করতাম মাহিন ভাই একদিন আমার ভাই ইন্টারভিউ নিতেছে, আর আমি এটা ম্যানিফেস্ট, এটা অলওয়েজ ম্যানিফেস্ট করতাম, মানুষ ম্যানিফেস্ট করে না, এই কতগুলো এই যে ফরেন ক্যাডার হয়ে গেছি ভিক্টর আমি, স্যার, হচ্ছে কখন আমি স্পিচ দিতেছি ইউএনএ, আমি এগুলো ম্যানিফেস্ট করি, আমি ফরেন ক্যাডার হয়ে গেছি ইউএনএ স্পিচ দিতেছি, তারপর আমি মাহিন ভাই আমার হচ্ছে গিয়ে ইন্টারভিউ নিতেছে, এগুলো আমার ম্যানিফেস্টেশনে ছিল, মানে ইয়াতে ছিল, বাকেট আচ্ছা লিস্টে তাইলে ছিল। তাইলে তোমার দুইটা ড্রিম আমি পূরণ করছি, একটা হচ্ছে লাগা 9 গ্রেডের জব, সেটাতে কিছু অবদান রাখছি, হ্যাঁ, আর দ্বিতীয় হচ্ছে ভিক্টর হ্যাঁ, স্যার আড্ডায় আসবে, এটা আমি পূরণ করে দিয়েছি। হোপফুলি এক হুম, সময় ইউএনএ গিয়ে তুমি স্পিচ দিবা, এইটাও হচ্ছে ইনশাল্লাহ কোনো ইনশাআল্লাহ। একদিন পূরণ হবে। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো আল্লাহ থাকবেন, হাফেজ। আর এই শোয়ার জন্য সবাই দোয়া করবেন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ।